ভবিষ্যতে কি মৌলবাদীরা কি বাংলাদেশকে চালাবে? কেন কেন যে এইখানে যে একটা লবি আছে যেটা আপনার বাংলাদেশের জামাত ইসলামের সঙ্গে লিঙ্কড আছে, যারা মৌলবাদী লোক আছে ওরা জানে যে এখানকার যে মাইনরিটি আছে যদি ওকে ভালো করে একটা গরম না করলে ওরা কাজ করবে। জামাতি তো শুধু গোলাম আজম নয়, ওদের তো লোক আছে, রাজাকার লোক ছিল। জামাত বললেন আমাদের কাছে 25-50 লাখ লোক আছে, ইন্ডিয়া আমরা দখল করব। সব কিছু হারিয়ে এসেছিল, ওদের বাড়ি পুড়ে গেছে, ওদের ফ্যামিলিগুলো রেপ হয়েছে, ঘর্ষণ হয়েছে, ওরা বাড়ি ছেড়ে আমাদেরকে এসে এসছে। আজকে যারা পুরো বিশ্বে ছড়ে পড়েছে, যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের ছেড়েছেন, ওরা কিছু হারাতে চায় না। উনি দুজন লোককে মিডিয়ার সামনে কুপিয়ে মেরে দিলেন। বাংলাদেশের যাদের মৃত্যু হয়ে গেছে, যাদের কবরের ভিতরে আছে, ওদেরকেও এখন উঠিয়ে ওদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিকজ ওরা যেটা হিজবুত তাহরির আমরা বলি, ওদের উপরে যখন থেকে আমরা ব্যান সরিয়ে দিয়েছি। বার্মা গোল্ডেন ট্রায়াঙ্গেল, ওখানে ড্রাগস তৈরি করা হতো, ওখানে ওয়েপন, ওখানে হিউম্যান ট্রাফিকিং, সব কিছু ওখানেই আছে। পাকিস্তান বুঝতে পেরেছে এখন তালিবান সঙ্গে যখন পাকিস্তানের আনাগোনা কেন স্যার? রিজন ইজ ভেরি সিম্পল। এত এনগেজমেন্ট গত 10 দিনের মধ্যে তালিবানরা ওদের সেনার প্যান্ট খুলিয়ে পুরো মিডিয়ার সামনে দেখিয়ে দিয়েছে কি পাকিস্তানি সেনা যে 1971 হয়েছে আজকে ওই জিনিস। এরকমটা আমরা আমাদের লাইফে ফার্স্ট দেখেছি। হয় প্যান্ট খুলে একটা ঝান্ডা বানিয়ে তুলে দিয়ে দেখো এইভাবে দেখাতে পারে। অনেক দেশকে হারায়, পরাজিত করে, মিলিটারিলি করে, কিন্তু এইভাবে প্যান্ট জামা প্যান্ট খুলে। আজকে সেকেন্ড রাউন্ড অফ টক ইজ গোয়িং অন এট টার্কি। তুরস্কতে ওরা বসে আছে, আর এবার আবার অ্যাটাক করেছে এরা। তাহলে পাকিস্তান চাইছে যে কেন সামহাও এটা উস্কানি দিয়ে এই জামাত ইসলামকে নিয়ে কিছু করা যেতে পারে আমাদের বর্ডার এরিয়ায়, এই আমাদের এসআইআর নিয়ে আরো ধোলা করে যেতে পারে, এই যে মাদ্রাসা আছে, এই যে আপনার যে মসজিদগুলো আছে আমাদের বড় এলাকা, ওখানে কিছু করা যেতে পারে কি, কোনো সিচুয়েশন ক্রিয়েট করা যেতে পারে। তাই এসআইআর ইন বেঙ্গল ইজ বিকামিং সেন্সিটিভ, বাই এসআর ইন আসাম ইজ বিকামিং সেন্সিটিভ, ত্রিপুরা, মেঘালয়, যেখানে যেখানে হবে বর্ডার স্টেটে এটা ওরা জেনে বুঝে করছে এরা। তাই জন্য আজকে আপনি দেখবেন চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ আপনার এর কাছে গেছেন, মোহাম্মদ ইউনুসের কাছে। মোহাম্মদ ইউনুস জানেন যদি সিচুয়েশনটা খারাপ হয়, তাহলে ইলেকশন হবে না, তার মানে আমার আবার কিছুদিন কাটবে, তার মানে 6 মাস আমি আরো কাটতে পারবো। ওনার থেকে করবেনটা কি এই বয়সে? ওনার তো না মানিটারি কোনো ইনকাম করবেন, না কোনো রেসপেক্ট পাবেন বা বিশাল কিছু হবে। ওনার উদ্দেশ্যটা কি সেটা তো বোঝা যাচ্ছে। ভেরি সিম্পল। আপনি তাহলে 1 বছরের মধ্যে উনি সব লুকিয়ে রেখেছেন। আচ্ছা, উনি গ্রামীণ ব্যাংকে যতগুলো টাকা আছে সব ট্যাক্স মাফ, সব নতুন জিনিস করেছেন। সব থেকে বড় লুণ্ঠন যেটা চুরি হয়েছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস, সব মোহাম্মদ ইউনুস। উনি তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট নেই, উনি যে ডিসিশন নিচ্ছেন अगेंस्ट দ্য পিপল। ওনার তো বকুর জামান ওনাকে বলেছেন কি তুমি চট্টগ্রামে যেটা তুমি কেস করছো এটা লেট দ্য নিউ গভর্নমেন্ট ডিসাইড তুমি কে আছো। বাইরের দেশও তো বলছে কোনো এড পাবেন না আপনি যতক্ষণ না একটা অথরিটি গভর্নমেন্ট আসছে। যতদিন আপনার পার্লামেন্ট না থাকে তাহলে তুমি পাবে না। কিন্তু ইনি জানেন কি যদি পার্লামেন্ট আসলে যদি বিএনপি আসে আর যদি আওয়ামী লীগ যদি ইলেকশন হয়, আওয়ামী লীগকে যদি ওরা কোনো রকমে যদি ঢোকাতে পারে তাহলে ইনি কোনো জায়গা নেই। তারপর ওনাকে কে ছাড়বে? প্রেসিডেন্ট ইজ অলরেডি দেয়ার ইন স্টেট, তাহলে এনার স্ট্যাটাস কি হবে? এনাকে আবার পালাতে হবে, আবার কেড়ে নিয়ে আসবে এরা। এনার যতগুলো জিনিস আছে সব কাটা হবে। তো এই বাংলাদেশের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগকে ছাড়া যতগুলো পার্টি ছিল ওরা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করছিল, আর ওর জবাব দিয়েছে ইন্ডিয়া, বরাবর দিয়েছে। বলছে আমরা তোমার সঙ্গে ইন্টারেস্টেড নয়, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে আছি। আমি তোমাদেরকে ডিপ্লোম্যাটিক লেভেলে আমি তোমাকে ভিসা বাতিল করলাম, আমি তোমাদের লোককে দরকার না, আমাদের যাবে না, তোমাদের আসবে। দ্বিতীয় আমরা ইকোনমিক জিনিস আমরা কাটলাম। তৃতীয় আমরা মোহরা করলাম। চতুর্থ আমরা বললাম ভাই আর তোমরা করো না, আমরা বর্ডার অ্যাক্টিভেট করছি। কেন যে এখন আমাদের মধ্যে আপনার মাধ্যমে আমরা বারবার বলছি যে কাটাতার যেটা হয়েছে এটা ট্যাক্স পেয়ার মানি। এই যে বিএসএফ আছে ওর পেমেন্ট যেটা করা হচ্ছে যেটা বর্ডার সুরক্ষার জন্য ওটা ট্যাক্স পেয়ার মানি। আমরা ওটা অ্যাকাউন্টেবিলিটি চাই। আমরা চাই না যে কোনো মানুষ ওখান থেকে বাংলাদেশ থেকে আমাদের ঢুকুক, তাহলে আপনি রেসপন্সিবল হবেন। বিএসএফ বুঝতে পেরেছে এখন ওখানে আপনি দেখবেন কড়াকড়ি হয়ে গেছে। তাহলে বিএসএফ তো কোথাও কি দোষী ছিল? এত চোরাকার কিভাবে এগুলো আসতে যেত? দেখুন এটা দুটো জিনিস ছিল, মাটি আর জমি, জল আর মাটি। আমাদের গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট জল, তিস্তা জল জন্য চুক্তি করবে না বাংলাদেশ থেকে, আর বিএসএফকে মাটি দেবে না। কেন যে এইখানে যে একটা লবি আছে যেটা আপনার বাংলাদেশের জামাত ইসলামের সঙ্গে লিঙ্কড আছে, যারা মৌলবাদী লোক আছে ওরা জানে যে এখানকার যে মাইনরিটি আছে যদি ওকে ভালো করে একটা গরম না করলে ওরা কাজ করবে না। তো কে কাজ করবে? ওটা বাংলাদেশের জামাত। আপনি জেনে আশ্চর্য হবেন 1971
মার্চ অপারেশন সার্চ লাইটের পর ম্যাক্সিমাম লোক তো ইন্ডিয়া দিকে চলে আসলো, যারা আওয়ামী লীগ ছিল বা যাদের উপর প্রতারণা করা হলো, হিন্দুরাও ছিল, মুসলিমরাও ছিল, বাংলাদেশি লোক ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 16 ডিসেম্বর 1971 যখন ওখানে পাকিস্তানে আর্মি 93,000 সোলজার যখন সারেন্ডার করলো, তাহলে জামাতি কোথায়? জামাতি তো শুধু গোলাম আজম নয়, ওদের তো লোক আছে, রাজাকার লোক ছিল। যা আগস্ট 1971 একটা প্রক্লামেশন দেওয়া হলো যে তোমরা রাজাকার, তোমাদের একটা অফিসিয়াল স্টেটমেন্ট আছে, তাহলে ওরা কোথায়? 16 তারিখ থেকে আগে একটা নতুন জিনিস হলো, এই দিক দিয়ে যারা এসছিল ওরা বলছে আমরা নতুন কান্ট্রি পেয়েছি, আমার নিজের বাড়িতে আমি ফিরে যাচ্ছি, আমার চাষ আছে, আমার গরু আছে, যা আছে আমি যাচ্ছি ওখানে। আর ওখান থেকে রাজাকাররা কোথায় গেল? গোলাম আজম গেলেন আপনার পাকিস্তানে, রাইট? গোলাম আজম জামাত ইসলামী চিফ, আর ওদের লোক ঢুকছে আপনার ইন্ডিয়াতে। এটা আপনারা লক্ষ্য করেননি, এটা আপনারা ভুলে গেছেন। তো দু রকমের জিনিস হচ্ছে বাংলাদেশে 16 ডিসেম্বর 1971 পর। 19 ডিসেম্বর 1971 আপনি দেখবেন একটা টাঙ্গাইলে আছেন কাদের সিদ্দিকী, 17,000 লোক নিয়ে একটা সিভিল লোক, দ্বিতীয় মানে উনি বীর উত্তম, ওখানে অনেক বড় উনি পেয়েছেন, একটা বীরতা পুরস্কার পেয়েছেন। উনি দুজন লোককে মিডিয়ার সামনে কুপিয়ে মেরে দিলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো তুমি এটা মারলে, এটা তো ভালো হয়নি। বলে আমার আবেগ হয়ে গেছিল, আমাদের এত ক্ষোভ হয়েছিল, আমরা ওদেরকে কুপিয়ে মেরেছি রাজাকারদের। তাহলে এই রাজাকাররা যারা পাকিস্তান আর্মির সঙ্গে ছিল, ওরা তো সারেন্ডার করেনি 93,000। ওরা কোথায় গেল? ওরা কোথায়? যারা হাইলি ডক্টরিনেট ম্যান, যারা বিহারি ছিল, ওরা কোথায় গেল? সব ভারতে ঢুকেছে। আর ওরা আস্তে 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 করে আমাদের যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে বসে আছে। আজকে ওরা ডাইরেকশন কোথায় থেকে পাচ্ছে? জামাত ইসলাম বাংলাদেশ। ওদেরকে বলা যে প্রস্তুত থাকো, এসআইআর এ তুমি প্রবলেম করতে হবে, তোমাকে প্রত্যেক জায়গায় তোমাকে সংগ্রাম করতে হবে, আর্মড জিনিসটা করতে হবে। এই জন্য আইএসআই গেছে আপনার বাংলাদেশে। ওরা জানে যে হিজবুত তাহরিরের উপরে ওরা কন্ট্রোল নেই। এই যে স্টুডেন্ট যারা নিজেকে বলতো হাসনাত, ওদের উপর কন্ট্রোল নেই, তাহলে কার উপর কন্ট্রোল আছে? এই জামাত ইসলাম। তো বেসিক্যালি ওরা গিয়ে পাকিস্তান বাংলাদেশে কিছু দেবে না, ইস্কানি দিয়ে ওরা বলছে যেরকম তোমরা কাশ্মীরে করলে তুমি বর্ডার স্টেটে করো। এই জিনিসটা আপনার হবে। আর ওর জন্য ইন্ডিয়া তাই জন্য বলে দিল না কি যতগুলো ইলিগাল রিলিজিয়াস স্ট্রাকচার আছে 15 ওটা ভেঙে দাও, ওর উপরে কড়াকড়ি নজর রাখো। আর আমরাও বুঝতে পেরেছি যে রিয়েল সিচুয়েশন এখান থেকে ডেভেলপ হবে। মনে আছে স্টার্টকে করলো, বাংলাদেশ স্টার্ট করলো, বিএনপি দুটো রিটায়ার্ড অফিসার বললো কলকাতা দখল হয়ে যাবে দুদিনে। ওরা ত্রিপুরা মার্চ করলো। আর একজন লোক আমেরিকায় গিয়ে জামাত বললেন আমাদের কাছে 25-50 লাখ লোক আছে, ইন্ডিয়া আমরা দখল করব। তো এই সিচুয়েশন আজকে যেটা ডেভেলপ হচ্ছে বাংলাদেশের মধ্যে, এটা প্রবলেম। সেভেন সিস্টার্স আর ইউনাস ল্যান্ডলক কান্ট্রি। আমরা তো জবাব দিয়ে দিলাম, আমরা ওনাকে জবাব দিয়ে দিলাম কি বেটা এটা তুমি সেভেন সিস্টার আর তুমি বে অফ বেঙ্গল নিয়ে কথা বলো না। আমরা যখন মিসাইল আমরা ছাড়ছি, চিকেন নেক শিলিগুড়ি করিডোর, ওরা কোনোদিন এটা মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে ওদের কাছে নটা ডিভিশন আছে, ওদের কাছে ক্ষমতা নেই, 4096 কিলোমিটার ওদের ক্ষমতায় নেই, ওরা কোনো জায়গায় যেতে পারবে না। তো বাংলাদেশে আজকে যেটা সিচুয়েশন আমরা দেখছি, এটা আধা টাইমে ওরকমই ধোলা থাকবে, আমাদের বর্ডারগুলো আরও শক্ত হয়ে যাবে, ওরা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করবে, এটা ফলেন ফ্ল্যাট, যেটা ফলো করবে ওটা ফলো করবে। ওদের কাছে কোনো প্রবলেম নেই। ওরা আবার ওই প্যারাশুট নিয়ে বলবে না, প্যারাশুটে তেল নিয়ে এটা কথা বলবে, এটা ইন্ডিয়াতে তৈরি আছে তোমরা নিও না, বিকজ আমরা তো পাঠাচ্ছি না। ওরা উল্টা আমাদেরকে বলছে কি তুমি টমাটো দিও, আজকে টমাটোর দাম যে আপনি জিজ্ঞেস করে নেবেন। ওরা আমাদেরকে বলছে চাল দিও, আমরা বলছি দিচ্ছি না। টমেটো, পেঁয়াজ, আলু সবের দাম বেড়ে গেছে, ওরা বাড়বে। ওরা কিন্তু আমাদের মুরগির দামও বেড়ে গেছে, রাইট? আমরা এখন বলছি ভাই আমরা দেবো না, তুমি ইম্পোর্ট করে নাও, তুমি যখন থেকে আনতে পারবে ইম্পোর্ট করতে হবে চায়না থেকে। যতদিন ইউনিউজ থাকবেন ততদিন প্রবলেম আছে। আর একটা ভয়ঙ্কর সংঘাত আছে আপনার আর্মি আর ওনার মধ্যে। আর আর্মির মধ্যেও 3টে গ্রুপ হয়ে গেছে। বাংলাদেশ আর্মি আজকে 3টে গ্রুপে আছে, রাইট? বাংলাদেশ আর্মি 3টে গ্রুপ। কোনটে গ্রুপ আছে? একটা গ্রুপ আছে যেটা আপনার যারা মুক্তিযোদ্ধায় যুদ্ধ করেছিলেন, ওদের ছেলে সন্তানরা, ওরা অলওয়েজ একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আছে, রাইট? আপনি আইডেন্টিফাই করতে পারেন স্ট্রেট ওয়ে। একটা প্রো পাকিস্তান আছে, প্রো যেটা আপনার ওদের কোয়ার্টার মাস্টার বা পিএসও যেটা আছে ওরা আছে, আর একটা আছে আপনার নিউট্রাল। তো এই যে প্রো পাকিস্তান লবির সঙ্গে এখন ইউনুস ছিলেন, আর এর মধ্যেও এটা তো আর্মি হয়ে গেল, আর্মি এয়ারফোর্স আর নেভির মধ্যেও তফাৎ হয়ে গেল। কেন যে এই যে প্রফেসর ইউনুস নভেম্বর মাস পর থেকে যখন উনি এই খলিলুর রহমানকে এনেছেন, আর এই খলিলুর রহমান যখন আমেরিকাকে এনেছে,
তারপর কি হয়েছে, আপনার নেভি আলাদা হয়ে গেছে আর্মি থেকে, এয়ারফোর্স আলাদা হয়ে গেছে। সো দেয়ার ইজ এ বিগ সিরিয়াস ব্যাপারটাই নেই ব্যাপার। 1975-এ যেটা আগস্ট মাসে হয়েছিল, বঙ্গবন্ধু মারার পর উইদিন 3 মান্থস আবার কাউন্টার কু হয়েছে, মানে আবার বিপ্লব হয়েছে, আর্মির মধ্যে আবার বিপ্লব হয়েছে, রাইট? তারপর দ্বিতীয় বা তৃতীয়বার আপনি পুরো হাসিনা বেঁচে গেছিলেন, কিন্তু ওনার পুরো ফ্যামিলিকে তো আউট করে দিল। তারপর জেনারেল জিয়াউর রহমান স্ট্রেট অ্যাওয়ে আপনার অ্যাজ লাইক পাকিস্তান। পাকিস্তানে কিন্তু কোনো মারপিট হয় না, খুন খারাপও হয় না, কিন্তু বাংলাদেশে যখন একটা সৈনিক বিদ্রোহ হয় ওটা খুব খুন খারাপ হয়, আর ওর মধ্যেই প্রবলেম আছে। আপনি দেখবেন কি নভেম্বর মাসে আবার ওরা ওদের একটা চিফ হয়েছিল, ওকে মেরে দিল ওরা। তো পাকিস্তানে বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন যে আপনি জিয়াউর রহমানকে মেরে দেওয়া হলো ওদের আর্মি, আর জিয়াউর রহমান 2000 থেকে বেশি নিজের সার্ভিং লোককে মারলো। তো বাংলাদেশে যে আর্মি আছে এটা আলাদা ধরনের আর্মি, রাইট? ওরা বিশ্বাস করে মারকাট, রাইট? কমন মানুষ ভালো, কিন্তু ওদের এটা পাকিস্তানে নয়। আপনি যতগুলো আপনি আইয়ুব খান দেখুন, আহিয়া খান দেখুন, আপনি জিয়াউল হক দেখুন, আপনি পারভেজ মুশারফ দেখুন, আজকে ওখানে কোনো মারপিট নেই, ওখানে কেউ কাউকে মারে না। সো দিস ইজ দ্য ডিফারেন্স টুডে। আজকে আমরা যে চ্যালেঞ্জে আমরা যে দেখছি যে ওখানে একটা ইসলামিক জিনিস উত্থান হচ্ছে, ইসলামিক জিনিসের উত্থান হচ্ছে, আর ওই ইসলামিক জিনিসের মধ্যে আপনি দেখবেন, ওই ইসলামিক জিনিসের মধ্যে দেখবেন তুরস্ক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ওরা এসে কেন যে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন সাইপ্রাসে ওকে দেখাতে কি তুমি তুরস্ক, তুমি আমাদের কাশ্মীরের কথা বলো, তোমাদের নিজের একটা কথা তুমি নিজে দেখে নাও, রাইট? তুরস্ক পয়সা দিচ্ছে, আর তুরস্ক স্কোয়ানি দিচ্ছে, পাকিস্তানের কাছে কিছু নয়। চায়না এখন নিউট্রাল হয়ে গেছে, অ্যান্ড আমেরিকা ওরা যে অ্যাচিভ করেছিল ওটা করছে। তো আগামী আপনি দেখবেন 1 মাস বা 1.5 মাস 2 মাস অনেক ইম্পর্টেন্ট। ভবিষ্যতে কি মৌলবাদীরা কি বাংলাদেশকে চালাবে? খুব ভালো প্রশ্ন, কি মৌলবাদীরা কোথায় বাংলাদেশে? আজকে যে আমরা ল্যান্ডস্কেপ দেখছি, আমাদের যা ডিজিটাল স্পেস আছে, যেটা আমাদের মাইন্ড আছে, যেখানে মাইন্ড ইজ দ্য টার্গেট, মাইন্ড ইজ দ্য ওয়েপন, আজকে পুরোপুরি আপনার ওখানকার মৌলবাদীরা ক্যাপচার করে নিয়েছে। আপনাকে আমি 3টে ভাগে আমি কথা বলছি। নাম্বার 1, আপনি যদি বুঝতে চান বাংলাদেশে মৌলবাদী কারা ফাইন্যান্স করছে, ওরা কোথায় আছে, তাহলে আপনি জানুন। আমরা যদি যখন দেখি মিডল ইস্টের দিকে, তাহলে আমরা 3 রকমের জিনিস দেখছি, 3 সেড অফ ইসলাম। একটা আছে আপনার এটা ইরানের, যেটা পার্সিয়ান বলি আমরা, খুব ওরা এনসিয়েন্ট, ওরা শিয়া কিন্তু, রাইট? দ্বিতীয় আমরা দেখছি আমরা ওটা আপনার সৌদি আরবিয়া, ওরা ট্রাইবাল, ওরা অন্য ধরনের লোক, ওদের অনেক পয়সা আছে। আজকে ওদের মাটিতে আমেরিকা নিজের প্যাট্রিয়ট মিসাইল রেখে ওদেরকে প্রোটেকশন দিচ্ছে, ওদের ভয় আছে কি এত পয়সা আমাদের কাছে আছে, আমাদেরকে মারবে। তাই জন্য ওদের যতগুলো ট্রাইবাল চিফগুলো যে ওদের পাওয়ারে আছে, ওরা আমেরিকার প্রোটেকশনে আছে। এই রিসেন্টলি আপনি দেখেন পাকিস্তান এন্ড সৌদি আরেবিয়া যেটা হলো, পাকিস্তানের 2000 থেকে বেশি ওখানে সোলজার আছে, আমেরিকা চাইছে যে ওখান থেকে ওরা ফেরত চলে আসে। কি কারণে ফেরত আসবে, এটা ইসরায়েল ওদেরকে মারবে না কি করবে আমরা বলতে পারছি না, আজকে আমরা বলতে পারছি না, কিন্তু ওরা টোটালি আপনার আমেরিকা দিকে আছে, রাইট? তৃতীয় আছে আপনার তুরস্ক। এই যে বাংলাদেশে যারা মৌলবাদী আছে, ওরা কার সঙ্গে লিঙ্ক আছে? ওরা পার্সিয়ান এম্পায়ার সঙ্গে লিঙ্ক নয়, বিকজ ওরা শিয়া নয়। আপনি দেখবেন এত সিচুয়েশন কাহিল যে বাংলাদেশের যাদের মৃত্যু হয়ে গেছে, যাদের কবরের ভিতরে আছে, ওদেরকেও এখন উঠিয়ে ওদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বিকজ ওরা সুফি। এই মৌলবাদী সিচুয়েশন এখন বাংলাদেশে এক্সিস্ট করছে। নাম্বার 1, ওরা কিন্তু পার্সিয়ান লোক আপনাদেরকে সাপোর্ট করবে না, তাহলে আরবিয়ান যারা আছে ওরা অলরেডি পাকিস্তানের সঙ্গে আছে, রাইট? ওরাও আপনাকে সাপোর্ট করবে না, ওরা পুরোপুরি পাকিস্তানের সঙ্গে আছে। এই তুরস্ক, এই যে বাংলাদেশে যেটা আপনার ইসলাম এসছে, কারা এসছে? এটা তুর্কির যারা ছিলেন, যারা আমাদের গৌড় রাজাকে তাড়ালেন, এই যে আবদুল ইসা, ওরা সব কারা? ওরা তুরস্ক লোক। তাই জন্য একটা লিঙ্কেজ হয়ে গেছে খেলাফত মুভমেন্টের সঙ্গে। আর যেটা এত পর্যন্ত ওদের একটা রিপ্রেজেন্টেটিভ, যেটা হিজবুত তাহির আমরা বলি, ওদের উপরে যে যখন থেকে আমরা ব্যান সরিয়ে দিয়েছি, ওখানে আবার পুরো ওরা প্রকাশে এসে গেছে। ওর মধ্যে অনেকগুলো সার্ভিং সোলজার, রিটায়ার্ড সোলজার, অনেকগুলো ব্যুরোক্রেট, জাজেস, ওরা হিজবুত তাহরির, এটা পলিটিক্যাল মুভমেন্ট অফ ইসলাম, যেটা জেরুসালাম থেকে আরম্ভ হয়েছে। তাহলে এই যে তুরস্ক আছে, আজকে যে ইন্টারেস্ট নিচ্ছে ওরা, কেন নিচ্ছে? বিকজ অফ টার্কি রিলেশনশিপ, খেলাফত আন্দোলনের রিলেশনশিপ। তাহলে পয়সা কোথায় আসছে? পয়সা তুর্কি থেকে আসছে। এটা প্রথম আপনাকে ক্লিয়ার করে দিলাম। নাও সেকেন্ড, আমরা বলি এই যে ইসলামিক জেহাদ যেটা বলছি, স্ট্রাগল বলছি, ওটা আবার 3টে সেট দেখছি আমরা। একটা হানিফি, একটা সালাফি, আর একটা জামাতি। এই 3টে আমরা ফেস করছি ইন্ডিয়া সাবকন্টিনেন্টে।
যতগুলো আপনার টেরিস্ট অর্গানাইজেশন আছে ওদের আইডিওলজিক্যাল যেটা আছে এই তিনটে জিনিসের মধ্যে আছে। সব থেকে প্রথমে হানিফি কারা? হানিফি আছে দেওবন্দিরা। ওরা কারা? তালিবান। তালিবানের যে ফরেন মিনিস্টার আমাদের কাছে এসেছিলেন ওরা হানিফি, ওরা দেওবন্দি। উনি গেছিলেন, আমির খান মোতাবি উনি গেছিলেন ওখানে। ওরা কি ওদের যার লোক আছে ওরা কি বাংলাদেশে আছে? ইয়েস আছে। ওরা তাহলে ওরা কি করছে? ওরা কি অ্যান্টি ইন্ডিয়া কাজ করছে? না। আপনার জেনে আশ্চর্য হবে গত মাস একটা বাংলাদেশি ছেলের ডেড বডি বাংলাদেশে ফিরেছে। কেন ফিরেছে? ও ফিরেছে বিকজ ও তাহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে ওরা ওর সঙ্গে হয় যুদ্ধ করছিল পাকিস্তান আর্মি আগেনস্টে। তার মানে বাংলাদেশে যেটা সন্ত্রাসবাদের একটা নেটওয়ার্ক আছে, রাইট? ওরা কারা? ওরা আপনার এই তালিবানের সঙ্গে হানিফি এর সঙ্গে ওরা যুক্ত আছে। ওরা সবাইকে বলছে কি আসো তোমাকে আমি একটা চাকরি দিচ্ছি। কেন? এই ছেলের ভাই, এই ছেলে বাবা একটা ইলেকট্রিশিয়ান, আর এর ছেলে বড় দাদা যেটা আছে ঢাকায় একটা কাজ করছে। ও বললো, আমার ভাই বললো আমি যাচ্ছি দুবাই। কি কাজ করছে কেউ জানে না, কেউ জানতো না। ও ডেড বডি এসছে, ও ডেড বডি এসছে। ও বলছে ও তাহরিকে তালিবান পাকিস্তানের একটা অ্যাক্টিভ সোলজার ছিল, ও পাকিস্তান আর্মির একটা যুদ্ধে মারা গেল। তার মানে বাংলাদেশিরা কার এগেনস্টে যুদ্ধ করছে? পাকিস্তানের এগেনস্টে। এই হানিফি, সালাফি, আল কায়দা, আল কায়দা AQIS, আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এরা কোথায় আছে আল কায়দা এখন? আল কায়দা আপনার কিছু পাকিস্তানের মধ্যে রয়ে গেছে যারা তালিবানের সঙ্গে যুদ্ধ করছে, সিরিয়ায় IS হয়ে আপনার বসে আছে, রাইট? তো ওরাও তো এখানে নেই। ওখানে যে ছোটগুলো যে লোক ছিল ওরা কিন্তু শান্ত আছে, ওদের বেশি রিক্রুটমেন্ট নাই। অ্যান্ড থার্ড আছে আপনার জামাত। বাংলাদেশের জামাত বা জামাত অ্যাকচুয়ালি এই সাবকন্টিনেন্টে আপনি দেখবেন 4 রকমে আছে, 4 ভাগে আছে। প্রথম জামাত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম জামিতুল ইসলাম হিন্দ, তারপরে জামাত ইসলাম পাকিস্তানে, জামাত ইসলাম কাশ্মীর। এটা 4টে ডিফারেন্ট। কাশ্মীরে এই জামাত ইসলাম আপনার হিজবুল মুজাহিদিন নিয়ে আপনার একটা গ্রুপ বানিয়েছে, হিজবুল মুজাহিদিন, যেটা সন্ত্রাসবাদী কাজ করে গেছে সৈয়দ সালাউদ্দিন ওর চিফ। আর এই অপারেশন সিন্দুরের 7 তারিখে আমরা মুজাফরাবাদ রাওলা কোর্টে যখন আমরা অ্যাটাক করেছি ওদের ক্যাম্পে অ্যাটাক, ওরা ভেবেছিল আমরা কোনোদিন ওকে মারবই না। এই প্রথমবার ওদেরকে হিট করা হলো। সৈয়দ সালাউদ্দিন এখন শান্ত আছে, আমরা জানি না মরে গেছে না জিন্দা আছে, রাইট? তো এই যে আপনার লোক, এই যে জামাত আছে। পাকিস্তানের আর্মির সাথে কাকে দেখা গিয়েছিল যে একজন ছিলেন যে সন্ত্রাসবাদীর সাথে যুক্ত আছেন? এই বাংলাদেশি একসাথে যখন মানে বডিগুলো ছিল। ওহো ওটা মুরুদকে, ওটা লস্করে তৈবা মুরুদকে পাঞ্জাবে যেটা আছে, যেখানে এরা যেটা আছে ওটাও দেওবন্দি। আদর্শটা কি? এরা দেওবন্দি। টিটিপি, হ্যাঁ, এই রিসেন্ট এখন টিটিপি খুব তাহরিকে তালিবান পাকিস্তান দেওবন্দি, ওরা সব দেওবন্দি। তালিবান আছে তো দেওবন্দি। তাহরিকে তালিবান পাকিস্তান মানে পাকিস্তানের জন্য যে তালিবানের গ্রুপটা যেটা হয়েছে ওটাইকে আমরা বলি টিটিপি, রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভুয়া ফ্রন্ট, এটা লস্করে তৈবার একটা ফ্রন্ট ছিল, এরকম কোন প্রক্সি ছিল, ওর মধ্যে কিছু ছিল না। এরা সব দেওবন্দি, রেবন্দি। এটা ইভেন জৈশে মোহাম্মদ দেওবন্দি, আজহার মাহমুদ লেবন্দি। তো এরা যারা সব আছে এরা সব ইন্ডিয়ান কন্টিনেন্টে এরা আছে, এরা জামাত ইসলামের আগেনস্টে আছে। তা বাংলাদেশে যেটা আছে আপনি দেখবেন আজকে যারা দেওবন্দি বা হানিফি গ্রুপের লোক আছে ওরা সব তাহরিকে তালিবান পাকিস্তান হয়ে আপনার পাকিস্তান আর্মির সঙ্গে অ্যাটাক করছে। এই জন্য পাকিস্তান আর্মি আজকে চিন্তিত। আর এই যে জামাত আছে ও পাকিস্তান আর্মির সঙ্গে আছে, কিন্তু পাকিস্তান আর্মি একে কিছু দিতে পারছে না। বালুচে তো টোটালি আলাদা, ওরা আলাদা। ওরা এদের সঙ্গে কোনো এ নেই, ওরা নিজের একটা ফ্রিডম মুভমেন্টের জন্য ওরা নিজে করে যাচ্ছে, ছিল চেষ্টা করে। 1947 অ্যাবসলিউটলি 1947 দুটো জিনিস হলো। ওটা ওর সময় বলা হতো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা আজকে খাইবার পাখতুনখোয়া বলা হয়। ওখানে আব্দুল গফার খান ছিলেন, উনি বললেন আমি ইন্ডিয়ার সঙ্গে যাব, উনি বলেন আমি পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না। কিন্তু যেহেতু আমাদের হ্যাঁ 1947 আব্দুল গফার খান ফ্রন্টের গান্ধী ওনাকে বলা হতো। অনেকদিন উনি আমাদের কাশ্মীরের শ্রীনগরে ছিলেন, নজরবন্দি হয়েছিলেন। উনি বললেন কি আমি ইন্ডিয়ার সঙ্গে যেতে চাই। ওনার ছেলেও বলেছে, ওলি খান, উনি মিনিস্টার হয়েছিলেন, উনি বারবার বলেছেন আমাদের ইন্ডিয়ার সঙ্গে খুব মধুর ওরা পাঠান, ওরা ডুরান্ড লাইন মানে না, ওরা পাঠান, ওরা ডুরান্ড লাইন মানে না। আজকেও যখন আপনার সেকেন্ড রাউন্ড অফ টক চলছে ওরা বলছে আমি ডুরান্ড লাইন মানছি না।
তাহলে এই যে বাংলাদেশে যেটা আপনি মৌলবাদী বলছেন, ওখানকার লোক যারা বাইরে যাচ্ছে ওরা সব এই তালিবানের সঙ্গে গিয়ে তারিখে তালিবানে আসছে আর পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ চালাবেটা কি স্যার? বাংলাদেশকে চালাবে কি? ভবিষ্যৎটা কি? এর মধ্যে ছিল ঠিক, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে চালাবে কি, লেকিন প্রথমে আপনি দেখে নিন এই যে সন্ত্রাসের মধ্যে যেটা থার্ড যেটা লেগ আছে, যেটা আমরা জামাতকে বলছি, ওরা ব্যান ছিল, এরা বারবার পাকিস্তানের সঙ্গে ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। ওরা আমাদের কাশ্মীরে প্রবলেম করলে কোনো এর মধ্যে সন্দেহ নেই। নভেম্বর 2024 থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে এই ছাত্র শিবির যেটা জামাত ইসলামের স্টুডেন্ট উইং আছে, ওরা রিক্রুটমেন্ট আরম্ভ করলো, ওদেরকে ট্রেনিং দেওয়া আরম্ভ করলো। এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওরা বললো যে আমরা আমাদের যে 50 লোক আছে ওর মধ্যে আমরা স্টুডেন্টদের নিয়ে আমরা একটা ট্রেনিং করে ইন্ডিয়ার উপরে আমরা লক্ষ্য করব, আবার একটা সন্ত্রাসবাদ আমাদের বর্ডার এরিয়াতে চলে আসবে, রাইট? এইটা যে সেকেন্ড জিনিস আপনাকে বলছি। থার্ড জিনিস, আপনি দেখবেন কারেন্ট সিচুয়েশনটা কি, কারা কোথায় আছে। একটা পুরনো একটা বিচারধারা ওখানে আছে। এই পুরনো বিচারধারাতে কারা কারা আছে? এই পুরনো বিচারধারাতে আপনার যারা জঙ্গিরা যারা গিয়েছিল আফগানিস্তানে লড়তে, ওই 9/11 হওয়ার পর ওরা সব ফেরত এসছে, ওর মধ্যে বাংলা ভাই ছিলেন। তারপর আজকে আপনার যে জামাত আছে ও নিজে রিক্রুটমেন্ট করছে। অ্যান্ড তৃতীয়, হিজবুত তাহির যেটা আছে, এই যে যারা হাসনাত যারা আছে, ভুঁইয়া আছে, যার মধ্যে এরা আছে, সার্জিস আছে, এদের মিলে তুরস্ক পয়সা নিয়ে একটা ইসলামিক রিপাবলিক আর্মি তৈরি করছে, যেটা ইরানের মতন আছে, যেটা আর্মি নয় কিন্তু ওদের কাছে একটা নতুন ধরনের একটা জঙ্গি সংগঠন হবে। এরা কোথায় থেকে পাবে? ওই আর্মিটা মুখোশ পরে থাকে কেন স্যার? হিজবুল্লাহ তো মনে থাকবে, বিকজ ওদের মধ্যে ইরানের ইসলামের মধ্যে একটা ফটোগ্রাফ নেওয়া, কারো ছবি প্রকাশ করা, যারা এক্সট্রিম আছে, যারা মানে ওদের এটা বারণ আছে। আপনি দেখবেন আমাদের প্রফেট, হোলি প্রফেট যিনি আছেন, ওনার কোনো জায়গা আপনি ছবি পাবেন না, রাইট? ওদের মধ্যে বারণ করা আছে কি তুমি ছবি নেবে না। যারা রেস্ট্রিক্ট আছে ওরা কোনোদিন আপনাকে নিরাপত্তার কারণে, নিরাপত্তা নাই, ওটা এটা ইসলামিক টিচিং এর মতন, ওরা কোনো জনের ধার্মিক কারণে ওরা আপনার নিজের চেহারাটা দেখায় না। সো দিস ইজ দ্য রিজন, রাইট? নাও কোয়েশ্চেন ইজ দ্যাট 5 আগস্ট 2024 পর কি হলো? ভায়োলেন্সের প্যাটার্ন কি ছিল বাংলাদেশে? ভায়োলেন্স প্যাটার্নটা ছিল 3 রকমের। কি 3 রকম ছিল? নাম্বার 1, জামাত যেটা ছিল ওরা হিন্দুদেরকে টার্গেট করলো। জামাত ইসলাম যতগুলো হিন্দু ওখানে মন্দির ছিল, আমাদের মা বোন ছিল, ওদেরকে কিডন্যাপ করলো, ওদেরকে মারলো। দ্যাট ইজ পয়েন্ট 1। 2, যারা বিএনপি ছিল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, খালেদা জিয়ার, উনি 15 বছর ধরে উনি পাওয়ারে ছিলেন না, ওরা গুনে গুনে আওয়ামী লীগকে লোককে মেরে ফেললো ওরা, পলিটিক্যাল। অ্যান্ড তৃতীয় ছিল এরা যারা এডুকেশন মাঝখান থেকে যারা নিজেকে পড়ুয়া বলতো, যারা এসেছিল ইউনিভার্সিটি থেকে, ওরা পুলিশ স্টেশনকে অ্যাটাক করলো, ওরা জুডিশিয়ারিকে অ্যাটাক করলো, ওরা 400 পুলিশ স্টেশন পুড়িয়ে দিল, পুরো খান করে ফেললো, খান। আর তারপর ওখান থেকে হাজার হাজার ব্যাপন লুণ্ঠন হলো, লক্ষ লক্ষ গুলি আজ পর্যন্ত পায়নি, জেল খুলে দেওয়া হলো, যতগুলো ওখান থেকে যাদের ফাঁসিও সাজা ছিল ওদেরকে বের করা হলো। ওর মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে হাতিয়ারটা আপনার লুণ্ঠন হয়েছে, যে গুলি লুণ্ঠন হয়েছে, ওটা কোথায়? ওয়েপনাইজ সোসাইটি আজকে বাংলাদেশের মধ্যে। তার মানে আপনি কতগুলো এখন এতে দেখবেন, এখন মানুষগুলো ওখানে ওয়েপনগুলো ডেমনস্ট্রেট করছে, রাইট? এই যে স্টুডেন্টগুলো আছে ওদের কাছে এই ওয়েপনগুলো আছে, এই যে সিস্টেমগুলো আছে, এই হাতিয়ার নিয়ে কয়েকজন উপদেষ্টা হয়ে বসে। আর আপনি দেখবেন ভুঁইয়া একবার ধরা পড়েছিল আপনার এয়ারপোর্টে, ওর থেকে জিনিসগুলো পাওয়া গেছিল। ওদের কাছে যে এই ওয়েপনগুলো আছে, হাতিয়ারগুলো আছে, ওরা বলছে আমি ইসলামিক রিপাবলিকান আর্মি বানাবো। তাহলে এখন যখন একটা নতুন জিনিস বাংলাদেশ যে পথে যাচ্ছিল, বিকাশ পথে যাচ্ছিল, আজকে বিনাশ পথে যাচ্ছে। ওখানে কোনো শিল্প আসছে না, সব শিল্প, ইভেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ ইজ ওভার। কিন্তু হাসিনা কি ফেরার কোনো আর মানে জায়গা আছে বা কোনো চান্স আছে? ইজ देयर এনি অপরচুনিটি টু ব্রিং ব্যাক হার? দেখুন, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্মে নেই, যতক্ষণ ইলেকশন অ্যানাউন্স না হয়, যতক্ষণ এই যে গভর্নমেন্ট আছে ইউনুসের যদি যতক্ষণ ডিসমিস না হয়, যতক্ষণ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ইলেকশন অ্যানাউন্স করার পরে ইন্টারিম গভর্নমেন্টকে যতক্ষণ ডিসমিস না করেন, একটা নতুন ইলেকশন কমিশন না বসান, ততক্ষণ আপনি শর্ট টার্মে আপনি শেখ হাসিনা ওয়াজেদকে আপনি পাবেন না প্রাইম মিনিস্টার। কেন? যে উনি এখনও কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ওনার রেসিগনেশন নেই, ওখানে কোনো সুপ্রিম কোর্ট ওদের আছে, ওদের কোনো রুলিং নেই। তার মানে কি হলো? আমাদের শেখ হাসিনা ওয়াজেদ ওখানকার প্রাইম মিনিস্টার আছেন, গতকাল ছিলেন, আজকে আছেন, কালকেও থাকবেন। তাই জন্য ইলেকশন করার আগে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ উনি যখন অ্যানাউন্স করবেন এই ইউনুসকে যেতে, তখন আপনি বুঝতে পারবেন কি হচ্ছে। এটাই শর্ট টার্ম।
দ্যাট মিনস নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে আপনি এটা বুঝতে পারবেন। তারপরে মিড টার্ম এন্ড লং টার্ম, ইয়েস লং টার্মে শেখ হাসিনা ওয়াজেদ আসবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন যে বিএনপিও যদি আজকে ডেটে যদি ইলেকশন জিতে যায়, ক্রেডিবিলিটি কোশ্চেন হবে কি আওয়ামী লীগ তো ছিল না, তাহলে আওয়ামী লীগ যা করতো তুমিও করছো, তাই জন্য বিএনপি বারবার বলছে কি আওয়ামী লীগকে আনতেই হবে। এইটাই ভালো লাগছে না, এইটাই আজকে যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যা পলিটিক্যাল সিচুয়েশন যেটা বাংলাদেশে আপনার গড়ে তোলা হচ্ছে, ওর মধ্যে আপনি দেখবেন যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, আপনি যদি দেখবেন আজকে ইলেকশন হলে বিএনপি জিতবে। আওয়ামী লীগ না বিএনপিকে ভোট দেবে না জামাতকে ভোট দেবে, তাহলে ওরা কাকে ভোট দেবে? না এই যে এজিটেটর ছিল ওদেরকে ভোট দেবে না, তাহলে কাকে ভোট দেবে? ওরা ভোট দেবে জাতীয় পার্টি। এটা ইরশাদ মনে আছে, জেনারেল ইরশাদের জাতীয় পার্টি। তাই জন্য আপনি দেখবেন বাংলাদেশে প্রত্যেকটা জাতীয় পার্টি অফিসকে ভেঙে চুরে বন্ধ করে দেওয়া ছিল তো, মানে আওয়ামী লীগের সাথে তো জাতীয় পার্টি কোলাবোরেশন অ্যাবসলিউটলি ওকে ও ছিল। আর এখন এই আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, তাহলে একটা বড় গ্রুপ হয়ে ইমার্জ হবে। তাই জন্য আপনি দেখবেন জাতীয় পার্টির লোককে ওরা মারছে। তাহলে ওখানে এই যে ওয়াকার জামান ভেবেছিলেন যে আমি একটা হুইজ ইন কন্ট্রোল, আপনি বারবার এই সব জিনিস করেছিলেন কি বাংলাদেশ এখন কন্ট্রোল কার কাছে আছে, কার সঙ্গে আপনি কথা বলবেন। আজকে ওখানকার পার্লামেন্টের কনস্টিটিউশন আজকেও জিন্দা আছে, বহাল আছে, ওটা সাসপেন্ড হয়নি। আপনি জুলাই অভ্যুত্থানে আপনি একটা দিয়েছেন একটা জিনিসকে আমি এতগুলো করব, কিন্তু ওকে রেটিফাই কে করবে যতক্ষণ ইলেকশন না হবে। এখন পার্লামেন্ট এইটা কনস্টিটিউশন যে বলছে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি মোহাম্মদ চপ্পু আছেন, উনি আজকে ইলেক্টেড প্রেসিডেন্ট। 1 2 জিনিসটা হচ্ছে কার সঙ্গে আমরা কথা বলবো, কার সঙ্গে ওয়ার্ল্ড কথা বলবে, ফরেন পলিসি কার সাথে হবে, কার সঙ্গে ডিপ্লোমেসি কার সঙ্গে হবে। এই যে ইউনুস আছেন উনি কন্ট্রোলে আছেন না, কেন যে ওনার যে জুলাই ডিক্লারেশন দিলেন ওর মধ্যে তো ওদের যারা ওদের সাপোর্টার ছিল ওরাই ছিল না, ওরা বলছে না এটা আমরা মানি না। তাহলে উনিও আজকের সিচুয়েশন নেই। আর ওদের মধ্যে 12 থেকে বেশি লোক ফরেন সিটিজেনশিপ আছে ওদের কাছে। তার মানে ইনি একটা লেজিটিমেসি নেই, লিগালিটি নেই এনার কাছে, ইউনুসের কাছে লিগালিটি নেই, তার মানে ইউনিয়ন নেই। তাহলে কি ওয়াকুর জামান ছিলেন? ইয়েস, ওয়াকুর জামান আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত উনি কন্ট্রোলে ছিলেন, উনি সব করেছেন। উনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের সঙ্গে গদ্দারি করলেন, আর উনি ওনাকে বলা হতো আমি আওয়ামী লীগে জামাই। আওয়ামী লীগ ওকে কোনোদিন দোষিনি, আজ পর্যন্ত দোষিনি ওনাকে। আওয়ামী লীগের লোক ভাবছে যে যেভাবে উনি ওনাদেরকে প্রোটেক্ট করেছেন, ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছেন, এই ওয়াকুর জামান ওদেরকে আবার হেল্প করবেন, যেটা সম্ভব নয়। উনি বারবার একে ধোকা দিয়েছেন, বারবার উনি জামাতের সঙ্গে হয়ে উনি ভেবেছেন যে আমি একটা অন্যদের একটা পারভেজ মুশারফ হবো, নাহলে এখন আসিম মুনিরের মতন হবো। এটা ঠিক ছিল আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত। নভেম্বর মাসে যখন আমেরিকান ইলেকশন হলো, জো বাইডেন হেরে গেলেন, যার সঙ্গে ইউনুসের খুব ভালো রিলেশন ছিল, উনি খলিলুর রহমানকে আনলেন ইউএন থেকে। খলিলুর রহমান একটা আমেরিকান সিটিজেন, আজকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা হিসেবে ন্যাশনাল অ্যাডভাইজার বসে দেওয়া হলো, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আর যখন উনি এসছেন, সব জিনিস এখন জানুয়ারি মাস থেকে আপনি দেখুন সব আমেরিকার কাছে আছে, যতগুলো মোহরা আছে আমেরিকা। পাকিস্তানকে কে আনলো? এই খলিলুর রহমান আনলেন। আর এই আমাদের যে জেনারেল ওয়াকুর জামান আছেন, কোথায় গেলেন? উনি চায়নাতে গেছেন। সেপ্টেম্বর মাসে আপনি ওনাকে দেখুন, উনি চায়নাতে গেছেন। তা একটা চায়না লবি যিনি রিপ্রেজেন্ট করছেন, উনি হলেন ওয়াকুর জামান। আজকে খুব আইসোলেটেড হয়ে রয়েছেন, ওনার আর্মির মধ্যে উনি আইসোলেট হয়ে রয়েছেন। তো উনিও আজকে কন্ট্রোলে নেই। আজকে যা সিচুয়েশন আছে, ভগবান মানে ঈশ্বর আল্লাহ যা উনি বলেন, ওদের ভরসায় বাংলাদেশ চলছে। আর একটা সিচুয়েশনটা খুবই খারাপ। ওখানে যে ইসলামিক মৌলবাদী যেটা আমরা বললাম, তুরস্ক সাপোর্টে ওখানে চলছে, অ্যান্টি ইন্ডিয়া যারা ওরা করেছিল ওটাও চলছে না এখন। আগে ওরা একটা আপনাকে তো বারবার বললো অ্যান্টি ইন্ডিয়া জিনিস, এই জিনিস কিনো না, ও জিনিস কিনো না, আমি নর্থ ইস্ট এখন সব বন্ধ হয়ে গেল। আমরাই বললাম ভাই তুই থাক, আমাদের দরকার নেই। তা আজকে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যদি ওখানে না থাকে, তাহলে বারবার জিজ্ঞেস করা হচ্ছে ইন্ডিয়ার রোল কি। তাহলে স্যার এতগুলো দেশ, চীন, আমেরিকা হস্তক্ষেপ করছে, তুরস্ক পেছন থেকে হস্তক্ষেপ করছে, ভারত কেন হস্তক্ষেপ করছে না? ভেরি গুড কোয়েশ্চেন। আজকে আপনি দেখুন, যদি আপনি প্রধানমন্ত্রীর সামনে আজকে কি চ্যালেঞ্জ, আমাদের কান্ট্রির সামনে কি চ্যালেঞ্জ আছে আজকে আমাদের সঙ্গে, আপনি যদি পুরো ভারতবর্ষকে দেখেন, আজকে আমরা ট্যারিফ নিয়ে চিন্তা করছি। আমেরিকা যে আমাদের ইকোনমিক জিনিসটাকে যে ব্লক করলো, আমরা 50%-এ এসছি আমরা, রাইট? এটা হয়েছে, এটা আপনি মানতে হবে। তাহলে আমাদের দেশের সামনে সব থেকে বড় যেটা আছে চিন্তার বিষয় আছে, ওটা হলো ট্যারিফ। তারপর বাংলাদেশ। তাই জন্য আমরা বাংলাদেশ যেরকম আছে, আমরা বলেছি নন ইন্টারফারেন্স, তোমাদের যা করার আছে তুমি খুশি করো, আমরা তোমাকে ইন্টারফেয়ার করব না, শুধু আমি তোমাকে ডমিনেট করতে দেব না। ওদের যতগুলো পয়েন্ট ছিল সব এক এক করে নষ্ট হয়ে গেছে। ওরা বারবার একটা মিডিয়াতে বলছিল আমি তোমার চিকেন নেক শেষ করে দেব,
চিকেন নেক মানে শিলিগুড়ি করিডোর, ওদের কাছে দুটো চিকেন নেক আছে, এটা রংপুরে আছে, একটা ফেনীতে আছে। তা আমরা কি ওখানে গিয়ে হামলা করব? না, ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশকে আমরা সম্মান করি, কিন্তু করবো বলে স্যার পারি আমরা, উই হ্যাভ দ্য ক্যাপাসিটি। কেন করতে? হ্যাঁ, ইয়েস উই হ্যাভ এ ক্যাপাসিটি, বাট আমরা তো সাপোর্ট করি না। আমার একটা প্রতিবেশী দেশকে অন্যান্য বাহ্যিক শক্তি বা আন্তর্জাতিক শক্তি তাকে বেসামাল করে ফেলছে। ভারত, আমরা ভাবি উই আর দ্য নেভাল, বলি নেভার লাভিং কান্ট্রি, তাহলে আমরা সেই প্রোটেকশনটা বাংলাদেশকে দিচ্ছি না কেন? এর মধ্যে আমাদের যে পলিসি, ফরেন পলিসি আছে, নন ইন্টারফারেন্স, বসুদেব কুটুম্বকম। আমরা বলছি পুরো ওয়ার্ল্ড আমাদের ফ্যামিলি, আমরা এক দুটো ফ্যামিলির কথা বলি না। বাংলাদেশকে আমরা সম্মান করি আর সম্মান করে যাব। বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সোভরেন কান্ট্রি। আমরা বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা, বাংলাদেশে যারা আছেন, ওদেরকে আমরা সম্মান জানাই। ওদের আমাদের কাঁধাতে কাঁধা মিলিয়ে লড়েছে, ওরা খুব ভালো ফাইটার। আজকেও বিশ্বের সব থেকে সেরা আর্মি, যেরকম ইউএন মিশনে ওরা নাম্বার 1। ওদের ইন্টারনাল আনফর্চুনেট কি ইউনুসের মতন একটা চোর ডক্টর, যাকে এই নোবেল প্রাইজ পেয়েছে, আজকে বাংলাদেশের উপরে আছে, উনি বিক্রি করে দিচ্ছেন। নাহলে ইন্ডিয়ার ওই কোনো ফেনীর আমরা কথা বলবো না, এটাতে আমাদের কথা বলাও দরকার নেই, রংপুরেরও কথা বলা দরকার নেই। উনি বলেছেন তাই জন্য আজকে আমরা বলছি, নাহলে আমরা বলবো নোবেল না। প্রাইজের তো ক্রেডিবিলিটি আর আছে, নোবেল প্রাইজে তো আছে, তাই জন্য তো উনি আজকে পুরো বিশ্বে, পুরো মঞ্চে উনি আছেন। উনি গিয়ে বিল ক্লিন্টনকে ধরিয়ে পড়েছেন, জো বাইডেনের সঙ্গে হাত মিলেছে, অফকোর্স উনি পয়সাও দিয়েছেন। আজকে ওনার আসার পর সব থেকে বেশি বেনিফিশিয়ারি যেটা হয়েছে, ওইটা হয়েছে আপনার গ্রামীণ ব্যাংক। ওরা হয়েছে ওনার নিজের লোক, ওনার মেয়ে, ওনার পরিবারের লোককে উনি দিয়েছেন। তো উনি বাংলাদেশের জন্য নয়, উনিও জানেন যখন সিচুয়েশন খতম হলে উনি পালিয়ে যাবেন, উধাও হয়ে যাবেন। তা আজকে যে বাংলাদেশ সিচুয়েশন, মৌলবাদী যারা আছেন, ওরা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যার মধ্যে ওরা চেষ্টা করছে বলার কি ইন্ডিয়ার সঙ্গে আমার প্রবলেম আছে। আরে রোহিঙ্গিয়ার কথা বল না, রোহিঙ্গিয়ার ক্যাম্পে সিচুয়েশন খুব খারাপ, ওখানে হিউম্যান ট্রেড হচ্ছে, ওখানে মানুষদের নিয়ে পাচার হচ্ছে, ওদের অর্গানগুলো হিউম্যান ট্রাফিকিং হচ্ছে। তাহলে ওদের কথা বলো, ওদের কথা ওরা বলবে না কেন? যে ওটা কথা বলে ওখানে কাজ করতে হয়, ইভেন থেকে যা পয়সা পাচ্ছে ওরা সব পকেটিং করছে, ওরা কেউ যাচ্ছে না রোহিঙ্গিয়াদের কথা বলতে। ওরা সাচ্চা মুসলিম আছে কিনা আমরা ওটাও জানি না, রাইট? উনি জেনে বুঝে ওরা একটা ডাইভার্সন নিয়ে ইন্ডিয়ার কথা বলতো। আমরা যদি কিছু না করলে আমাদের ওদের কাছে আর কিছু পয়েন্ট থাকবে না। আজকে বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছে, 17 কোটি মানুষ মধ্যে ম্যাক্সিমাম লোক বুঝতে পেরেছে ইন্ডিয়া আমাদের সত্যিকার একটা বন্ধু ছিল। ওদের জামাত ইসলাম যা প্রপেগান্ডা করছে, ওরা কোনোদিন নিজের কথাটা বলছে না, মানুষকে বারবার বিভ্রান্তি করে যাচ্ছে। না, বঙ্গবন্ধু কোনোদিন স্বাধীনতা নিয়ে কথা বলেননি, বা এই তারিখে কোনোদিন স্বাধীনতা অ্যানাউন্সমেন্ট হয়নি, সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, জেনে বুঝে করা হয়েছে, বিকজ জানে যতদিন বঙ্গবন্ধু থাকবে। কিন্তু বঙ্গবন্ধু ওসব কোনো মূর্তি টুর্তি বা কোনো মিউজিয়ামে থাকে না, মানুষের বুকে থাকে। আর যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন, ততদিন ওদের পার্টি থাকবে। আমি জানি না, আগে ওরা 1971-এ যখন আওয়ামী লীগ ভারতে এসেছিল, ওরা হারিয়ে এসেছিল, সর্বহারা ছিল, সব কিছু হারিয়ে এসেছিল। ওদের বাড়ি পুড়ে গেছে, ওদের ফ্যামিলিগুলো রেপ হয়েছে, ঘর্ষণ হয়েছে, ওরা বাড়ি ছেড়ে আমাদেরকে এসে এসছে। আজকে যারা পুরো বিশ্বে ছড়ে পড়েছে, যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের ছেড়েছেন, ওরা কিছু হারাতে চায় না। এই আওয়ামী লীগের যা কাডারগুলো, লিডারগুলো যারা ম্যাক্সিমাম যারা ওখান থেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে, অনেকটা কান্ট্রিতে ছড়িয়ে পড়েছে, ওরা কিছু হারাতে চায় না। তাই জন্যে বিশ্বে অনেকগুলো এক্সাম্পল আছে। আপনি লেনিনের কথা দেখুন, লেনিন ওকে তাড়ানো হয়েছিল, ফেরত ঘুরছে। আপনার দেখুন মায়ানমারে ইয়াং সুচি, উনিও নোবেল লরিয়েট, উনিও ফেরত এসেছিলেন। কিন্তু আজকে ওই পরিবেশ যে আপনি বারবার বলছেন শেখ হাসিনা বাজে যাবেন, এরকম লেক ওয়ালি অনেকগুলো ওখানে ইনস্টান্স আছে যেখানে লোক বাইরে গেছিলেন, তারপরে এসছেন। যেরকম আপনাকে তো বলছি, লেনিনের কথাটা আমি বলছি, এই যে শেখ হাসিনা বাজে কোনভাবে এন্ট্রি যাবেন? ওনার যে লিডারগুলো আছে, ওরা পয়সা নিয়ে সব বসে আছে, ওরা ভিতরে ঢুকতে চাইছে না, ওরা জেলে যেতে চাইছে না, তাই জন্য কি করে যাবেন? তো এই কথাটা যদি আপনি ভাবেন, এই কথাটা, তাই জন্য আমি বলছি মিড টার্ম অ্যান্ড লং টার্মে শেখ হাসিনা ওয়াজিদি থাকবেন, ওখানে ডেমোক্রেটিক কান্ট্রি থাকবে। আজকে যে চ্যালেঞ্জ ছিল ওটা আপনার এটা আছে, আমাদের উস্কানি দিতে থাকবে, ওরা স্টেটমেন্ট দিতে থাকবে, আমরা ওটা ভয় করি না। আমরা বাংলাদেশ ভাই বোনকে আমরা আমাদের নিজের ভাবি, আমরা ওদের সঙ্গে কোনো শত্রুতা নেই, আমাদের বন্ধুত্ব আছে। আমরা এই ট্যাক্স পেয়ার মানি দিয়ে যে কাটাতার করেছি, আমরা আরও সংগঠিত করব। আমরা বিএসএফকে পয়সা দিয়ে আমাদের ট্যাক্স পেয়ার মানি থেকে ওদেরকে বলবো তোমরা আরও অ্যালার্ট থাকো, চালাও গুলি। এই যে বর্ডার আছে ওটা আগুন 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 থাকা উচিত। এই আগুন থাকলে ওখান থেকে কিছু আসবে না, আমাদের মানুষগুলো এরকমই ভালো হয়ে যাবে, আমাদের আর কিছু দরকার লাগবে না।
মায়ানমারের সাথে কিরকম সম্পর্ক? ওকে, মায়ানমার সঙ্গে দেখুন অনেকগুলো ওখানে তো একই অবস্থা, আশেপাশে সবকটা প্রতিবেশী দেশের একদম মানে বিধ্বস্ত অবস্থা, ওখানে তো এখন মিলিটারি শাসন চলছে। মায়ানমারে যদি আপনাকে বার্মা বলা হতো, আগে বার্মান একটা ওখানে জাতি আছে, আপনি দেখবেন ওটা চারদিকে ওদের ট্রাইবাল আছে, ওদের ট্রাইবাল সোসাইটি আছে বার্মার, আর ও সবগুলো বর্ডারগুলো আছে, কাচিন, কারেন, ওয়া, রাইট, এই আপনার যারা আছে আমাদের কেরেন, এরা যতগুলো লোক, চীন, এরা যতগুলো আছে সব বর্ডার এরিয়া আছে। এই বর্ডার এরিয়াটা এটা ডিস্টার্ব, আর ওর মধ্যে চায়না অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ওখানে ড্রাগস, এটা আমাদের বলা হতো এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল, বার্মা গোল্ডেন ট্রায়াঙ্গেল, ওখানে ড্রাগস তৈরি করা হতো, ওখানে ওয়েপন, ওখানে হিউম্যান ট্রাফিকিং, সব কিছু ওখানেই আছে, রাইট। এই আরাকান যারা লোক আছেন, ওরা এই সব ট্রাইবালগুলো আছেন, এর মধ্যে আরাকান ছাড়া বাকি লোক যে একটা বুদ্ধিস্ট নয়, ওরা এখন খ্রিশ্চান, ওরা আন্ডার ফরেন ইনফ্লুয়েন্সে আছে, আর ওখান থেকে ওদেরকে সেমি ইন্ডিপেন্ডেন্ট ওয়া আর্মি আছে, ওদের যতগুলো লোক আছে ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। আর ওখানে যে রেয়ার আর্থ মিনারেল আছে, রেয়ার আর্থ জিনিসটা আছে, ওটা আপনি এক্সট্রাক্ট করে আপনার চায়না নিয়ে যাচ্ছে। তাই জন্য চায়না দুদিকে আছে, গভর্নমেন্ট দিকেও আছে আর এই ট্রাইবালগুলো আছে ওদের দিকেও আছে। ভবিষ্যতের একটা বড় ইস্যু হতে চলেছে না কোনটা? রেয়ার আর্থ। রেয়ার আর্থ একটা অফকোর্স ভবিষ্যতে সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন সেমিকন্ডাক্টর অ্যান্ড রেয়ার আর্থ, বিকজ যতগুলো আপনার কম্পিউটার আছে বা টেলিফোন আছে ওর মধ্যে রেয়ার আর্থ দরকারই লাগবে। চাঁদি, সোনা যদি আপনি কালেক্ট করতে পারেন, রেখে নিন, অনেক পয়সা অনেক ওর ভ্যালু বেড়ে যাবে। দ্যাট ইজ দাম বেড়ে যাবে। রেয়ার আর্থ ইজ লাইফ সাপোর্ট। পাকিস্তানের কাছে নেই, আমরা জানি না কি করে ওরা বলছে, আমাদের কাছে আছে। আপনি দেখলেন আমরা ওটা এক্সপোজ করছি না, নাহলে ওখানে এক্সপোজ করলে আবার একটা গ্রুপ, ইন্টারেস্টেড গ্রুপ, ওখানকার লোককে উস্কানি দিয়ে আমাদের একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবে, আমাদের ওখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারবো না। নাহলে আপনি দেখবেন আমাদের লিথিয়াম রিসোর্সেস আপনার জম্মুতে অনেক প্রচুর মাত্রায় পাওয়া গেছে, আর ওটা আমরা এক্সপোর্ট করতে পারি। ইন্ডিয়া ইজ নাও 6th or 7th পজিশন ইন আর্থ, রেয়ার আর্থ, আর ওটা খুব ভালো, কিন্তু আমরা ওয়ার্ল্ডকে দিচ্ছি না, উল্টো আমরা একটু ওটা প্রিজার্ভ করে আমরা ইম্পোর্ট করছি। তেলও পাওয়া গেছে কোথায়? মানে দ্বীপপুঞ্জের ওখানে কোথাও একটা, এটা ওটা মানে জাস্ট লিখেছিলেন মানে আমাদের মিনিস্টার, পেট্রোলিয়াম মিনিস্টার। দেখুন এক্সপ্লোরেশন চলছে অনেক জায়গা, আমরা হাই সিতে আমরা এক্সপ্লোরেশন করছি। আপনি মুম্বাইতে আপনি দেখেছেন অফশোরে ওএনজিসি আপনাদের একটা শিপ লাগিয়ে অনেক বছর ধরে তেল এক্সট্রাক্ট করছে। তো আমাদের ওটা ইম্পর্টেন্ট নয়, এক্সক্লুসিভ ইকোনমিক জোন আমরা বলি, ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডামান নিকোবরকে আমরা একটা নতুনভাবে আমরা তৈরি করছি। ওখান থেকে যতগুলো জাহাজ, যেটা এনার্জি জাহাজ নিয়ে যাবে, যে ক্রুড অয়েল নিয়ে যাবে, ওর উপরে আমাদের নজর থাকবে, একটা সামরিক নজর থাকবে। তাই জন্য MQ-9 মনে আছে তো, MQ-9 আমেরিকান মিসাইল সিস্টেম, ড্রোন সিস্টেম, যেটা আল জওয়াহিরিকে 2022-এ কাবুলে ওখানে যখন নিউজ পেপার পড়ছিলেন তখন মারলেন। তাই জন্য তো আমরা বারবার বলছি বাংলাদেশে জামাতে লিডারদেরকে, বাংলাদেশে হিজবুত তাহরির লিডারদেরকে, ইন্ডিয়া থেকে পাঙ্গা নিও না বাবা। এই দ্বিতীয়বার আমরা শুনলাম গতকাল, আমরা আবার মায়ানমারে অনেকগুলো ড্রোন হামলা হয়েছে, অনেকগুলো জঙ্গিদের ঠিকানাটা নষ্ট হয়েছে। অফকোর্স আর্মি বলছে আমরা করিনি, তো আমিও এটার মধ্যে কিছু বলতে পারবো না, কিন্তু ইট ইজ দ্য সেকেন্ড টাইম ড্রোন অ্যাটাক, টেররিস্ট ক্যাম্প ইন মায়ানমার হয়েছে, আর ওর ফলে অনেকগুলো লোক মারা গেছেন। ওখানে আলফা আই আছেন, অনেকগুলো লোক আছেন, মারা যাবেন। ওরা যারা অ্যান্টি ইন্ডিয়া যারা কাজ করছে, আমাদের ভারত এখন প্রস্তুত আছে, আমাদের কাছে ওয়্যারউইথঅল আছে। আর্মি তো মায়ানমারে শুনলাম বোম তো মেরেছে আমাদের ভারতীয় আর্মি, কিন্তু কোনো অফিসিয়ালি কোনো ডিক্লারেশন নেই, কি জানি না। আমরা জানি না, আমরা জানি না। যেরকম আপনি বলছিলেন এয়ার মার্শাল ভারতী মতনকে নূর খানে, আমরা জানি না কি ছিল, কিন্তু সবাই জানে কি ছিল। তো এই যে আমাদের পলিসি আছে, যেটা আমেরিকার আমাদের মধ্যে এই তাফাৎ, আমেরিকা মারলে গিয়ে ইরানে গিয়ে ফারদাও যদি মাদার অফ অল বম্ব ড্রপ করেছে, বলছে কি আমরা স্টিল বম্বার দিয়ে পাঠালাম, আমরা B2 বম্বার দিয়ে পাঠালাম আর মারলাম, কিন্তু আমরা যদি ওরকম কাজ করলে বলে আমরা জানি না। এর জন্য একটা কনফিউশন তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, কি ইন্ডিয়া সত্যি এরকম পাওয়ারফুল আছে কিনা। এইটাই আমাদের একটা পলিসি ডিসিশন নেওয়া উচিত। যদি আমরা মায়ানমারে গিয়ে আমাদের আগেনস্টে যারা আমাদের কাজ করেছে ওদেরকে যদি আমরা মেরেছি, উই মাস্ট কনফেস কি আমরা করেছি, বেশ করেছি। তোমার ক্ষমতা থাকলে তুমি অ্যাটাক করো, আমরা দেখবো। ওরকম আর দিন শেষ। ইন্ডিয়া আজকে যেটা আছে একটা নতুন লাইন আমরা বলছি, নিউ লাইন, নিউ ইন্ডিয়া আর নিউ নর্মাল। তার মানে আমরা তোমাকে, যদি তুমি আমাকে গুলি দাও, আমি তোমাকে গোলা দেব।
অ্যান্ড সত্যি এটা দেবো, দেখুন না কি ধাপে ধাপে কত মোদি সুন্দরভাবে বলেছেন, রুটি খাও, রুটি আটা, রুটি नहीं तो मेरे पास गोली तो है। গলি তো হ্যায়। আমরা আগে করলাম উরি, বালাকোট, তারপরে অপারেশন সিন্দুর, একসঙ্গে হয়নি। আর আবার আমরা দেখিয়ে দিচ্ছি কি তুমি যদি কিছু করো আমরা এখন ছাড়বে। তাই জন্য ওখানে দেখুন ফিল্ড মার্শাল মুনির খান গত মাস যখন উনি গেছেন আবোটাবাদে, উনি আবার নিউক্লিয়ার জিনিস কথা বলছেন, বারবার নিউক্লিয়ার কথা বলছেন। উনি জানেন ওনার কাছে পাবলিক যেটা আছে বাংলাদেশে, পাকিস্তানের পাবলিক যেটা আছে ওনার সঙ্গে নেই। ইমরান খান অনেক প্রবলেম করছে, তাই জন্য তো পাকিস্তান আর্মি, আপনি বলুন না ওনাকে কি ওদের কতগুলো লোক, হ্যাঁ জেল থেকে বেরোবেন চান্স আছে। এটা তো আমেরিকা যা চাইবে ওই হবে। এখন যিনি ইমরান খান আছেন উনি নট প্রো আমেরিকান, দ্যাটস দ্য প্রবলেম। ইমরান খান আছেন উনি দেশের জন্য কিছু করতে চাইছিলেন, উনি ছিলেন, উনি যেহেতু উনি নেই ওনাকে বের করা একটু শক্ত আছে, ওনাকে বার করা খুব শক্ত আছে। পাকিস্তানের কাশ্মীর আর ভারতবর্ষের কাশ্মীর, এই দুটো কাশ্মীরের মধ্যে অর্থনৈতিক পার্থক্যটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? খুব ভালো কথা বললেন। দেখুন যখন পাক অকুপাইড কাশ্মীরের কথা বলি ওর তো তিনটে পার্ট আছে। এটা আছে গিলগিট বাল্তিস্তান, একটা আছে মুজাফরাবাদ, আর একটা আছে মিরপুর কোটলি। এই তিনটে জায়গার তিনটে আলাদা আলাদা ব্যাপার আছে। আপনার জেনে আশ্চর্য হবে যে আমাদের রেড ক্লিফ লাইন যিনি আমাদের সীমা বানিয়েছিলেন, দিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে, যিনি করেছিলেন আমেরিকা, এটা ব্রিটিশের একটা ইনি ছিলেন, ব্যারিস্টার ছিলেন, ওনাকে শুধু 5 সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল। আর উনি যে আমাদেরকে বানিয়েছিলেন ওটা কিন্তু 15 আগস্ট 1947-তে অ্যানাউন্স হয়নি, ওই অ্যানাউন্সমেন্টটা হয়েছিল 17 আগস্ট 1947-এ। কনফিউশন ছিল অনেক জায়গা, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যেরকম বাংলাদেশে অনেক জায়গা, চট্টগ্রামতে, খুলনাতে অনেক জায়গা, রাইট? তো একটা আমাদের যে ডিভিশন ছিল এটা ভুল হয়েছিল। গিলগিট বাল্তিস্তানে একটা ব্রিটিশ আর্মি অফিসার মেজর ব্রাউন যেদিন 14 তারিখে অ্যানাউন্স হলো কি ওটা পাকিস্তান হবে, ওখানে গিয়ে আমাদের হরি সিংয়ের, রাজা হরি সিংয়ের যিনি ছিলেন ব্রিগেডিয়ার সাহেব, ওনাকে অ্যারেস্ট করে ওখানে পাকিস্তান ব্রিটিশ আর্মি করলো। ওর নিজের কথা আপনি পড়তে পারেন। তো এটা গিলগিট বাল্তিস্তানের একটা সিচুয়েশন আলাদা। গিলগিট বাল্তিস্তান যেটা আছে ওর মধ্যে শিয়া পপুলেশন আছে, ওরা কার্গিলের সঙ্গে মিলতে চায়, ওরা আপনাদের কি নাম এই আমাদের সঙ্গে, আমাদের এলাকার সঙ্গে ওরা আমাদের সঙ্গে মিলতে চায়, ওরা চাইছে, বলছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না। দ্যাট ইজ গিলগিট বাল্তিস্তান। মুজাফরাবাদ যেটা আপনি দেখবেন নীলম ভ্যালি যেটা বলছি আমাদের মুজাফরাবাদের লোক যখন আমাদের উড়ি তাকে থাকেন, যখন শ্রীনগরে থাকেন, আপনি দেখুন কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের ট্রেন, আমাদের সার্ভিস, আমাদের ওখানে ট্রান্সপোর্টেশন, বিজনেস, বৃহৎ সেতু হয়ে গেল জবরদস্ত। আপনি টানেলিং কতগুলাই, পহলগাম যদি না হতো তাহলে ওখানে আপনি জেনে আশ্চর্য হবে আমাদের যে ট্যুরিজমের নম্বর G20 ওখানে নিয়ে গিয়ে হলো, সব ফরেনার ট্যুরিস্ট সব তো ছিল। তাই জন্য পাকিস্তান এটা ভালো চোখে দেখেনি আর ভুল করলো। ওরা ভুল করলো 22 এপ্রিল 2025-এ যখন পহলগামতে গিয়ে 25 জন ভারতীয় আর একজন নেপালি 26 জনকে মারলো। ওরা ভুল করলো, ওরা ভেবেছিল আমরা এটা করলে ওখানে ট্যুরিজম যাবে না। আমাদের একটা ইঙ্গিত তো দিয়েছিলেন, আগে বলেছিল আসিমুনি, তাই জন্য তা বলছি ইন্টারন্যাশনাল টেররিস্ট। হোয়াই ট্রাম্প ইজ টকিং, আরো বেশি মানে কেয়ারফুল থাকা উচিত ছিল না? অ্যাবসলিউট না, আমরা জানতাম না এরকম এক্সিকিউট করবো। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ও তো ISI লোক ছিল, MI-তেও কাজ করেছে। আসিম মুনির একমাত্র পাকিস্তানের জেনারেল যে DGMI ছিল, ডাইরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স, তারপর DG ISI, এনাকে সরানো হয়েছিল, রাইট? কিন্তু আমরা জানতাম না ইনি করবেন, আর উনি একটা ভুল করলেন। তাই জন্য তো আমরা ট্রাম্পকে বলছি, 140 কোটি লোক ট্রাম্পকে বলছে, ট্রাম্প তুমি একটা ইন্টারন্যাশনাল টেররিস্টের সঙ্গে তুমি কথা বলছো আসিম মুনির, ওকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ট্রাই করতে হবে পহলগামের জন্য, বিকজ উনি দায়ী, রাইট? এইটা তুমি ভালো করছো না। আর আমরা 140 কোটি মানুষ যত একটা কণ্ঠস্বরে এখন বলি, তাহলে ওটার প্রেশার ক্রিয়েট হয়ে যায়। এই প্রেশার আমেরিকার উপরে আমরা বলতে চাইছি। তাই জন্য রুবিও যিনি আছেন, গতকাল উনি বললেন এশিয়ানে থেকে ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটা ডিপ রিলেশনশিপ আছে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি মনোভাবটা নেন, রাস্তা মানুষের আপনি কথা বলেন, একটা সার্ভে করেন, তখন ওরা বলবো ট্রাম্প ভালো করেনি, আসিম মুনির সঙ্গে ওনার একটা বন্ধুত্বটা ভালো হয়নি। সরকার আসার জন্য আমরা কত পুজো করেছি, অ্যাবসলিউটলি। এন্ড তারপর ওখানে যে ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, ইন্ডিয়ান যারা আছে, ভারতীয় যারা আছেন, বরাবর ওনাকে সাপোর্ট করেছে। তাই জন্য হাউডি মোদি, উনি সবাই এসেছিলেন, বিলিয়ন ডলার বিজনেস দিচ্ছেন, তবে কত জব অপরচুনিটি দিচ্ছে। ইন্ডিয়ার লোক তো ওখানে কি বিজনেস করছে, অ্যাবসলিউটলি। কিন্তু উনি যা করেছেন তার জন্য ইন্ডিয়ান যারা সাধারণ সিটিজেন আছে ওদেরকে ভালো লাগছে না। ওরা বলছে তুমি ট্রাম্প এটা তুমি ভালো করে না। এর জন্যে
এই যে আমেরিকা আছে, আমাদের, আমরা তো ইসরায়েল নয়, কিন্তু আমরা ভারত, এটা ইম্প্যাক্ট তো হবে, জরুর হবে, বরাবরই হবে। এতগুলো আলোচনা হচ্ছে মোদিজি সম্পর্কে। মোদিজি লাস্ট এসিও তো গিয়েছিলেন এবং আমরা যেটা জানতে পারলাম যে মানে বিভিন্ন রকম গুজব বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে ওনার নাকি প্রাণ হানি হওয়ার মানে একটা আতঙ্ক বা একটা প্রাণী হওয়ার একটা আশঙ্কা ছিল আর কি, যে এই জন্য পুতিন নাকি ওনাকে নিজের গাড়িতে নিয়ে গেছেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আমেরিকার সিআইএ নাকি ওনাকে মারার চেষ্টা করছে, সেই জন্য উনি নাকি এখন কোনো ট্রাম্প যেখানে থাকবেন বা কোনো বিদেশি কোনো মিটিংয়ে বা ফরেন কান্ট্রি কোনো মিটিংয়ে এখন যাচ্ছে না। এগুলো কি আদৌ কোনো সত্যতা আছে বা মানে আপনার কাছে কী ইনফরমেশন আছে? দেখুন, এটা খুবই সেন্সিটিভ, নাম্বার ওয়ান। আমি আপনাকে হিস্টোরিক্যাল মানে ইতিহাসে কী লেখা আছে ওটা আমি আর আপনি তো ডিনাই করতে পারবো না। ভারতে অনেকগুলো প্রধানমন্ত্রী আছেন, ওরা লাইফ লস করেছেন। আপনার মনে আছে তো লাল বাহাদুর শাস্ত্রী তাসকান্দে? আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি ওনা কি করে মারা গেল। প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী কি করে মারা গেলেন, আমরা ভাবছি যে দুজন বডিগার্ড ওকে মারলেন। কেন মারলেন, কি কারণে মারলেন, কে উস্কানি দিল, কোথায় থেকে ট্রেনিং, কোথায় থেকে প্ল্যানিং হলো, আজ পর্যন্ত বোঝা যায়নি। ওই সঞ্জয় গান্ধীর মনে আছে তো, সঞ্জয় গান্ধী যে প্লেনে গিয়ে মারা গেল, এই সুব্রমণিয়াম স্বামী যে মেম্বার অফ পার্লামেন্ট, উনি বলছেন, এই কথাটা বলছেন কি ওনাকে মারার জন্য রাশিয়া ট্রাই করেছিল। প্রধানমন্ত্রী ও সময় ইন্দিরা গান্ধী বললেন কি আমাদের ছেলে মারা গেছে, আমি কি করব। একটা ফরেন ইন্টারফেয়ারেন্স আছে। আপনি রাজীব গান্ধীর হত্যাটা আপনি দেখেছেন তো, অ্যাসাসিনেশন, উনি কি করে মারা গেলেন পরম দূরে, ওনাকে উড়িয়ে দেওয়া হলো, রাইট। এই এলটিটির মাথা কে ছিল, প্রভাকরণ, ওকে কে সাপোর্ট করলো আমরা আজ পর্যন্ত জানি না। তো এইটা আজকে আমাদের ইন্ডিয়ার মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট পলিসি মেকার্স আছেন, আমরা রাজীব গান্ধীকে হারিয়েছি, আমরা প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে হারিয়েছি, আমরা প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রীকে হারিয়েছি। এর মধ্যে তো আপনার কোনো সন্দেহ নেই। আজকে 2014 পর এই একটা আমাদের প্রধানমন্ত্রী স্টেটটা স্ট্যাবিলিটি দিয়েছেন, একটা স্ট্যাবিলিটি দিয়েছেন, একটা অন্য ধরনের একটা ভারত বানিয়েছেন। ওর মধ্যে অনেক লোকের যে আছে কি নাম ইন্টারেস্ট, যেটা আছে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, ওটা শেষ। আগে ইনি ট্রাম্পের সঙ্গে ছিলেন, নো ডাউট অ্যাবাউট ইট। নভেম্বর আপনি দেখুন 2024 পর্যন্ত উনি হাউডি মোদি, আর যখন বাইডেন গেলেন উনি কাশ পাটেল, উনি FBI চিফ, উনি তুলসী গোবার্ড, উনি ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির চিফ। তো অনেকগুলো ভারতীয়কে যেভাবে আপনার তোলা হলো, যেভাবে ট্রাম্প ওনাদেরকে নিয়ে আসলেন আর নিজের টিমে, অনেক বড় জিনিস ছিল। ও সময় আমরা পুরোপুরি দেখতে পাচ্ছিলাম, বুক ফুলিয়ে আমাদের যতগুলো স্ট্র্যাটেজিক যেটা ডেভেলপমেন্ট ছিল ওটা আমেরিকার সঙ্গে অ্যালাইন হয়ে গেছিল। আর বারবার বলছেন যে আমরা পঞ্চম থেকে আমরা তৃতীয় পজিশনে আসবো ওয়ার্ল্ড ইকোনমিতে, রাইট। এর মধ্যে কোনো সন্দেহ। আর আমেরিকা যদি মিলে যায়, ওদের টেকনোলজি আর আমাদের কারো করার যাদের ক্ষমতা আছে, যেটা আমাদের, যেটা বারবার আপনাকে বলেছি, এটা মিক্স হলে তো একটা অনেক বড় জিনিস হয়ে যেত। আর ইসরায়েল আমাদের সঙ্গে ছিল। তার মধ্যে আপনি যেটা মেনশন করছেন এটাও আনইউজুয়াল, এটা কোনোদিন আমরা দেখিনি যে প্রেসিডেন্ট পুতিন চায়নার মাটিতে এনার জন্য অপেক্ষা করলেন 20 মিনিট, যে পুতিন কারোর জন্য অপেক্ষা করেননি, ওনাকে গাড়িতে নিয়ে গিয়ে কি কথা বললেন আমরাও জানি না। আর অন্যদিকে আসিম মুনির, নট ইভেন ইন্টারপ্রেটার, কেউ, ওরা ইংরেজি জানেন, পুতিন ইংরেজি, উনি তো ইন্টেলিজেন্সের লোক, উনি জানেন। আর অন্যদিকে আপনি দেখুন আসিম মুনির কি ট্রাম্পের সঙ্গে কথা বললেন আমরাও জানি না, কেউ জানে না। তো অনেকগুলো ডিপ্লোম্যাটিক যেটা জিনিস হচ্ছে, ওর মধ্যে তো অনেকগুলো ধোলা আছে, ওর মধ্যে অনেকগুলো জিনিস লুকিয়ে আছে, কে কাকে কি বলছে আমরা জানি না। আর ওর মধ্যে আপনার বাংলাদেশ তো আমার বাঙালি, আমাদেরকে যে চ্যালেঞ্জ করবে ওদেরকে তো আমরা নষ্ট করে দেব। আজকে আপনি যে কোনো আজকে আপনি বাংলাদেশ, আমাদের মাটিতে যে কোনো একটা ভদ্রলোককে, আপনি বাঙালি ভদ্রলোককে জিজ্ঞেস করুন, ও দুষবে বাংলাদেশকে। তোর জন্য আমরা এতগুলো লোক আমাদের মাটিতে আসলো, আমরা ওদেরকে দেখভাল করলাম, আমাদের এত লোক নিজের লাইফে বলিদান দিল, আমরা দেখভাল করলাম। যখন ওদের মাটিতে একটা CIA অপারেটিভ মরল, যখন ওদের মাটিতে ISI গেল, যখন আমরা দেখছি ইউনুস এরকম কথা বলছে, তো একটা সন্দেহ হওয়া উচিত কি ভাই ওটা হচ্ছেটা কি প্রাইম মিনিস্টার মোদি কি টার্গেট আছেন? যদি আছেন তাহলে কিভাবে, কি প্ল্যানিং হচ্ছে এটা আমরা তো বলতে পারছি না। এটা টপ লেভেল জিনিস আছে, টপ ইন্টেলিজেন্সই বলেছেন আপনি এখন যাবেন না কোথাও, হতে পারে না। এরবার না, ওর মধ্যে তো দুটো জিনিস আছে। উনি জেনে বুঝে আপনার ট্রাম্পকে, আপনিও বললেন, আপনি বলে দিলেন, আপনি স্পষ্ট বলে দিলেন কি ও হাত দাঁড় করে বলে দেবে, সম্মান চলে যাবে, মান সম্মান বলে দিয়েছি। আর প্রাইম মিনিস্টার মোদি তো জেন্টলম্যান, ইন্ডিয়া একটা জেন্টলম্যান, আমাদের যেটা হয়েছে উনি বলবেন yes you are correct, much more educated। তাই জন্য ওনাকে G7 অ্যাভয়েড করলো, মিশ্র অ্যাভয়েড, এখন অ্যাভয়েড করছে, বারবার অ্যাভয়েড করছে। এই বাংলাদেশে যেটা পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে, যেখানে কোনো গভর্নমেন্ট নেই,
সবাই গভর্নমেন্ট আছে, প্রেসিডেন্ট গভর্নমেন্ট আছেন, ইন্টারিম গভর্নমেন্ট প্রেসিডেন্ট আছে, ওখানে আমাদের আর্মি চিফ প্রেসিডেন্ট আছেন, নেভাল চিফ আছেন, এয়ারফোর্স চিফ, সব আলাদা আলাদাভাবে আলাদা পাওয়ার সেন্টারে মাল্টিপোলার পাওয়ার সেন্টার বাংলাদেশে ডেভেলপ হয়েছে। ওরা প্রত্যেকটা একটা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ আপনার তুলেছে, ওর মধ্যে ওরা কিছু করতে পারে। আর ওর মধ্যে যদি এরকম গুজব ছাড়ে, ওর মধ্যে আমি ভাববো একটু তো ক্রেডিবিলিটি আছে। যদি আগ না থাকলে তো ধোঁয়া হবে না, সামথিং তো কিছু ইজ দেয়ার ভেরি সামথিং স্পিক অ্যান্ড ওয়াই পিপল উইল রিলেট। এটা প্রাইম মিনিস্টারের আগেনস্টে বা নিয়ে জড়ানো এত সিরিয়াস জিনিস আজ পর্যন্ত বলেনি। we have seen many things before. আর আপনাকে হিস্ট্রি আমি দিয়ে দিলাম, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আর বড় বড় টপ লিডার যারা ছিলেন ওদের সঙ্গে আপনাকে বলেছি, এটা কোনোদিন কেউ জানতে পারেনি। আমাদের নিউক্লিয়ার সায়েন্টিস্টে হাওয়াই জাহাজ যাচ্ছে, ওটা উড়ে গেল। আমাদের যারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন ওরা উড়ে গেল। তাহলে এটা কিছু না কিছু তো আছে, ভাবনা আছে। তাই জন্যে আমরা আজকে এটা একটা পার্সেন্টেজ অফ লো পার্সেন্টেজ, তো ভেরি ভেরি লো পার্সেন্টেজ, ক্রেডিবল নয়, কিন্তু এটা But we won't take any risk. নট টেক রিস্ক। ন্যাচুরালি এটা প্রাইম মিনিস্টার স্পেশাল প্রোটেকশন গ্রুপে আছেন, ওটা খুবই কম্পিটেন্ট অর্গানাইজেশন আছে, ওদের মাল্টি লেয়ার্ড, আমি রিভিল করতে পারবো না আপনাকে। ওদের একটা ব্লু বুক আছে, অনেকগুলো জিনিস আছে, অ্যাডভান্স লাইজনিং আছে, অনেকগুলো জিনিস, সার্চ। ওটা যেহেতু আমরা একটা Open camera একটা ছিলাম, তাহলে আমি বলতে পারি হি ইজ সেফ ইন দ্য সেফ হাউস, সেফ হ্যান্ডস। ওটা অন্যদিকে এই রাহুল গান্ধী ইজ নট ইন দ্য সেফ হ্যান্ড, বিকজ ওনার একটা টেন্ডেন্সি হয়ে গেছে মানুষের সঙ্গে মিশা। ওই মানুষের সঙ্গে এত ক্লোজে চলে যাচ্ছেন যে ওদের সিকিউরিটি যারা অফিসার আছে, ওই যে সিকিউরিটি রিং আছে রাহুল গান্ধীর, ওই সিকিউরিটি রিংটা কোনো জায়গায় আমরা দেখছি এটা ভেঙে যাচ্ছে মানুষের মধ্যে না। উনি যখন যাচ্ছেন আর একটা বাবল আমরা তৈরি করি, ওটা আমরা বলি সিকিউরিটি বাবল। সিকিউরিটি বাবলের মধ্যে উনি নেই, উনি বাবলটা, সিকিউরিটি বাবলটা ভেঙে যখন উনি মানুষের মধ্যে ঢুকছেন, তার মানে ওনার কাছে কোনো সিকিউরিটি নেই। হয়তো মহাত্মা গান্ধীর মতন উনি হতে চাইছেন, হতে পারেন, মানে ভালো উনি কাজ করছেন, আমি তো বলছি না, কিন্তু উনি যা সিকিউরিটি বাবলটা আছে ওনার কাছে নেই। আর ওনার সিকিউরিটি অপশন ভালো কাজ করছেন, এটা মানতে পারলেন? মানে দেখুন, মানুষের সঙ্গে তো মেশামেশি করছেন, মানে অপোজিশন করতে হবে বলে তো অপোজ করছেন না। ওটা উনি তো সবচেয়ে বেশি পপুলার ভারতবর্ষে নন, উনি সবচেয়ে বেশি পপুলার তো পাকিস্তানে। ওটা তো ওটা আমি কমেন্ট করবো না। আমি সিকিউরিটি জিনিস নিয়ে কমেন্ট করছি কি উনি আমি যখন ওদের সিকিউরিটি লোককে দেখি, আমার খুব ওদের উপরে দয়া হয় কি সালা কি করে ওনাকে সিকিউরিটি দিচ্ছে। বিকজ খগেন মুর্মু কথাটা মনে আছে তো এখন, ওনার সঙ্গে তো সিআইএসএফ এর লোক ছিল, তার সত্ত্বেও আমাদের এমপি কে মারা হলো, মুখ তুলতে রক্ত পেলে, উনি কি করলেন? ওখানে একটা পুলিশ অফিসার ছিল, ফায়ারিং করেনি কেন? বলছো অনাদের শীতলকুচি হয়ে যাবে। আরে 10টা শীতলকুচি করো, নাহলে তুমি ছেড়ে দাও, তুমি চাকরি ছেড়ে দাও। তোমার কাজ ছিল আমাদের ভিআইপি কে তোমাকে প্রোটেক্ট করা, তুমি তো প্রোটেক্ট করোনি আমাদের খগেন মুর্মুকে, আমাদের এমএলএ কে তুমি প্রোটেক্ট করেনি কেন? তুমি কি ডান্ডা মানুষ আছো নাকি? এটা এত বড় তুমি ইউজি গান নিয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? ইউ শুড রিজাইন, দ্য কমান্ড্যান্ট অ্যান্টি কমান্ড্যান্ট এদের রিজাইন করা উচিত। এই যে আপনি একটা এমপি কে বা অন্য একটা এমএলএ কে আপনি যখন একটা সিকিউরিটি দিচ্ছেন, ওরা কিসের জন্য আছে? যখন মানুষ ওকে মারছে, ঢুকেছিলেন। তাই আপনি এই খগেন মুর্মুকে কথা বলে, ওইটাই আপনি রাহুল গান্ধী সম্বন্ধে কথা বলছি কি ইনি যে সিকিউরিটি বাবল থাকা সত্ত্বেও আপনার খগেন মুর্মুর উপর অ্যাটাক হয়েছে। কেন অ্যাটাক হলো? খগেন মুর্মু হঠাৎ যেখানে গেছেন ওখানে ভুয়া নোট পাচার হচ্ছিল বাংলাদেশ থেকে এসে। ওখানে একটা কংগ্রিগেশন ছিল, ওরা জানতো না এখানে মেম্বার অফ পার্লামেন্ট চলে আসবেন। ওখানে সবার মধ্যে 500 টাকা যে বাংলাদেশ থেকে ভুয়া নোট আসছিল, ওই গ্রুপের মধ্যে অনেকগুলো ইলেক্টেড লোক ছিলেন, ওরা নিজের লোকের মধ্যে পাচার করছিলেন। ওখানে হিসাব হচ্ছিল বাংলাদেশে। ইনি গেলেন, এনার সিকিউরিটি বাবল নেই। আমরা অসময়েও বলেছি যে খগেন মুর্মু থেকে যদি আপনি একটা সিকিউরিটি বাবল দিয়েছেন, তাহলে ওটা ওদের যারা ছিল ওদেরকে কাজ করা উচিত ছিল, ওরা করেনি। সেম জিনিস আমি রাহুল গান্ধী সম্বন্ধে বলছি। উনি কি করছেন না করছেন এটা পাবলিক টু ডিসাইড, নট মি। আমরা যতদূর সিকিউরিটি জানি, যেটা চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ আছে, প্রধানমন্ত্রী আমাদের সিকিউরিটি আছেন, যেটা বাবল আমরা দিচ্ছি, যেটা মাল্টি লেয়ার জিনিস আমরা তৈরি করে দিচ্ছি, ওই মাল্টি লেয়ারটা স্ট্রং আছে, কোনো প্রবলেম। প্রধানমন্ত্রী মোদীর 2047-এর যে বিকশিত ভারত, এটা নিয়ে আপনি কত আশাবাদী? দেখুন, ওরা যা এখন একটা নতুন জিনিস নিয়েছে, যেটা নন পলিটিক্যাল, যেটা আমাকে আপনাকে করতে হবে। ওরা একটা 5 পয়েন্টস প্রোগ্রাম বের করেছে, রাইট? ওর মধ্যে পরিবারের সঙ্গে থাকো। মানুষের সঙ্গে জেনে আশ্চর্য হবে যে ওরা বলছে যদি তোমার ফ্যামিলি মেম্বারশিপ যদি 5 থেকে কম হয়ে যায়, আজকে আমরা হাম দো হামারে দো,
রাইট, ওর মধ্যে আমাদের যে পপুলেশন আছে ওই পপুলেশনটা কমে যাচ্ছে। আর তারপর সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট যেটা আছে, ওই সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টে ওটা কি হচ্ছে যে আমাদের পরিবারগুলো থাকছে না, কাকা মামা এসব নেই আর এই দুটোর জন্যে। আমাদের যেটা পরিবার, আমার যারা 5 ভাই বোন ছিলাম, ওরকম আমার মেয়ে তো, আমার 2টো মেয়ে আছে, 2টো মেয়ে হয়ে গেলে আমার কাছে কেউ নেই এখন, রাইট। এই ডক্টর আছে চলে যাবে, এ তো ছেলে আছে, তাই জন্য আমি তো এই পরিবারটা ভাঙছে। তো ওরা উনি বলছেন যে একটা পলিটিক্স ছেড়ে আমরা 5টা পয়েন্ট দিচ্ছি, তুমি পরিবারের সঙ্গে থাকো, কুটুম্বের সঙ্গে থাকো, তুমি পরিবারের সঙ্গে থাকো, ওদের মিশে থাকো, বাচ্চাদের সঙ্গে কথা বলো। তারপর সমাজের কথা বলছেন, এর মধ্যে সব রাস্তা রাখতে হবে, সবাইকে নিয়ে চলো। তারপরে উনি জলবায়ু কথা বলছেন কি তুমি গাছ লাগাও, তুমি যে জল আছে ওটা নষ্ট করো না, তুমি কোনো জায়গায় যাওয়ার আছে গাড়ি, তুমি প্রাইভেট গাড়ি ইস্তেমাল করলে করো, নাহলে তুমি এই যে পাবলিক ট্রান্সপোর্ট আছে ওটা ইস্তেমাল করো, রাইট। এরকম জিনিস 5টা পয়েন্ট উনি দিয়েছেন। এই 5টা পয়েন্ট আপনার যদি আমরা সত্যি যদি আমরা আত্মসাৎ করি, তাহলে আমার মনে হয় যে আমাদের একটা হ্যাবিট আছে। আমাদের হ্যাবিট কি আছে জানেন? আমাদের হ্যাবিট আছে কোনো জিনিস কোনো জায়গা থাকলে আমরা ফেলে দিই। উই আর নট ভেরি কি মানে কোনো জিনিসকে নিয়ে একটা প্রপার জায়গা রাখবো, এটা আমাদের কাছে হ্যাবিট নয়। বাড়িতেও থাকে না সব, কোনো কারো কাছে নেই, বাড়িতে একটু একটু আছে কিন্তু নেই। ইনি বলছেন যদি ওরকম যদি আমরা করি, তাহলে আমরা দেখবেন একটা গুড়গাঁওয়ে একটা ইনসিডেন্ট হলো যেখানে একটা ফরেন কাপল এসে সব কিছু নিয়ে গেল, রাইট। আমরা যদি সমাজকে ভালোভাবে করতে থাকি, তাহলে আমার মনে হয় ইন্ডিয়া উইল বি এ সুপার পাওয়ার। এত ধর্ম, এত বৈষম্য, এত ভৌগোলিক মানে সহাবস্থান, মানে চীন যেটা করতে পারে সুপার পাওয়ার হচ্ছে, বা আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, ভারতবর্ষ আমরা ভাবছি একটা ইমার্জিং সুপার পাওয়ার বলছি। তো সেই জায়গায় পৌঁছতে অনেকগুলো তো বাধা আছে। রাজনীতি একটা বাধা, ধর্ম, এত বৈষম্য, এত ভাষাগত ডিফারেন্স। দেখুন, আমি ইন্ডিয়ার অনেক পার্টি ওখানে বলছে সব মানে ওই 5টার মধ্যে একটা আছে কি সেলফ রিলায়েন্ট হতে। আমি অনেক জায়গায় ইন্ডিয়া ঘুরেছি, বিদেশেও ঘুরেছি, আমি অনেক জায়গায় বাইরে ছিলাম, আমরা অনেক জায়গায় ছিলাম, রাইট। সব থেকে বড় জিনিসটা কি জানেন, কি ভায়োলেন্স হওয়া উচিত নয়। আমাদের এখানে যদি পশ্চিমবঙ্গে যদি আজকে একটা পঞ্চায়েত ইলেকশন হলে যদি 200 জন লোক না মরে, তাহলে আমাদের ইলেকশন হয়নি, রাইট। কিন্তু অন্য জায়গাতে এরকম হয় না। হরিয়ানা ইলেকশন হলো কেউ মরলো, মহারাষ্ট্র কেউ মরলো, আপনার ইউপিতে হলো কেউ মরলো, কেউ মরছে না। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে এত বেশি লোক, এটা নাম্বার 1। কারা ক্রিয়েট করছে এটা? ধর্মের জিনিসটা কারা ক্রিয়েট করছে? ধর্ম জিনিসটা সেটেল হয়ে গেছে। ধর্ম জিনিস আফটার রাম জন্মভূমির পর আমার মনে হয় না কি মন্দির মসজিদ নিয়ে কোনো কারো কথা বলতে হচ্ছে, এখন ওটা সেটেল হয়ে গেছে। কিন্তু এটা যদি আমরা না করি, তাহলে এই যে পার্সেন্টেজ, আমরা যদি ভয় যদি না দেখাই মাইনরিটি আর মেজরিটির জন্য, আপনার জেনে আশ্চর্য ভাষা নিয়ে আন্দোলন হচ্ছিল ইন্ডিয়াতে, এখন ইনি বলছেন কি সবই আমাদের রাষ্ট্রীয় ভাষা, মানে 22টা আমাদের ভাষা ওটা রাষ্ট্রীয় ভাষা হয়ে গেছে। তার মানে তামিলকে বলেছে না না তুমি রিজনাল ভাষা নয়, তুমিও রাষ্ট্রীয় ভাষা। হ্যাঁ, একটা লিঙ্ক হওয়া দরকার। একটা তামিলিয়ান লোক একটা বাঙালি লোক কী করে কথা বলবে? তুমি বাংলায় কথা বলো, আপনি আর একজন লোক তামিলে কথা বুঝতে পারবে না। একটা লিঙ্ক ভাষা হিসাবে ইংরেজি আমরা রাখছি না, আমরা হিন্দি রাখছি। কিন্তু তুমি নিজে কথা বলো। সিবিএসসি আর এনসিআরটি ওরা বলেছে আমি 22টা ভাষায় আমরা সবাইকে আমি পড়াশোনার জিনিস দেব। আমরা যদি আপনি বাংলা ভাষায় সিবিএসসি পড়াতে চান, আমি আপনাকে পারমিশন দিচ্ছি। আজ পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি। এটা আমাদের মাইন্ডসেট হয়ে গেছে ইংরেজিটা, রাইট। কি আমরা আজকে দেখুন না, আপনি আর আমি কোন ভাষায় কথা বলছি, এত সুন্দর মৃদু ভাষা। আমাদের গান শুনুন, আপনাদের ছড়া শুনুন, আপনি যা কিছু, আপনি গল্প দেখুন, আপনি কত সুন্দর মধুর ভাষা আছে। আমরা ওটা ছেড়ে আমি এখন ওই জ্যাক অ্যান্ড জিল went up the hill to fetch a pail of water, ওইটাই করে যাচ্ছি আমরা। তো এই মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্যে এই প্রধানমন্ত্রী যখন বলছেন আমাদের সমাজের মধ্যে এই একটা চার্নিং পয়েন্ট, আমরা ক্রস রোডে যেটা আমরা বলছি, আজকে অনেক বড় ক্রস রোডে আছি। আমরা কত সাপোর্ট করছি, আপনি তো বললেন একটা অপোজিশন লিডার শুধু অপোজিশন করে যাচ্ছে, ওর কাজ আছে অপোজিশন করবে, যা গভর্নেন্স কাজ আছে গভর্নেন্স করবেন। উনি সিএ দিয়েছেন, উনি অনেকগুলো জিনিস দিয়েছেন প্রধানমন্ত্রী আমাদেরকে। জিএসটি দেখুন রিফর্ম চলে এসছে, 2 রকমের জিএসটি আছে, জিএসটি 5টা ছিল 2টো হয়ে গেছে। তো এইটা জিনিসটা যেটা বাড়ছে, ওই জিনিসটা যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়, আমার কোনো সন্দেহ নেই কি নেক্সট 20 years we will be your children and their children, আমরা তো থাকবো না যে আপনার বাচ্চা they will। এখন যেরকম সিচুয়েশন আছে, পলিউশন আছে যেরকম আছে, আর সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। উনি তো বলছেন কি তুমি বিদেশে যাচ্ছ কেন, তুমি যাও শিলিগুড়ি যাও, তুমি সব জায়গা। আমাদের পশ্চিমবঙ্গে এবার দেখেন পুজোর টাইমে কত ছোটো ছোটো জায়গার অনেক ভালো জিনিস বেরোলো। ওখানকার লোকের একটা সৃজন হবে। একটা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমি যেটা আছে আপনার ঝাড়খণ্ডে আছে,
যাও, ওখানে তো বলছে কি 20 টাকা না 30 টাকা খাওয়া দেবো, 130 টাকায় থাকা দেবো, অনেকগুলো হোয়াটসঅ্যাপগুলো ছড়াচ্ছে, এটা তো খুব ভালো লাগছে আমার দেখে। আমি কেন যাব না আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে থাকতে, ওনার দেখতে কি দেশীয় কিরকম জিনিস ছিল। ব্যবহার করতে বলছেন, আত্মনির্ভর হতে বলছেন। ভালো লাগলো স্যার আপনার সাথে অনেক কথা বলে, সত্যি অসাধারণ একজন মানুষ, সব বিষয়ে নলেজ, শুধু একজন মানে সৈনিক নন, উনি সমাজেও একজন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং সৈনিক হিসাবে আমরা তাকে মান্যতা দিই। এবং আজকে কথা বলে ওনার নলেজ আমরা নিয়ে সত্যি বিকে স্পট ফাইলটা একটু অন্যরকম হলো। ভালো থাকবেন আর দেখতে থাকবেন বিকে স্পট ফাইল। গুড নাইট।